আসসালামু আলাইকুম। সবাইকে অ্যাকাউন্টিং এর আরেকবার স্বাগতম। গতকালকে রাতে আমরা মার্কেটিং এর উপর একটা এমসিকিউ ক্লাস নিয়েছি এবং 5টা অধ্যায়ের উপর আমরা প্রায় 260 থেকে 70টা এমসিকিউর একটা সাজেশন ইতিমধ্যে তোমাদেরকে দিয়েছি। বাকি এমসিকিউ গুলোর সাজেশন তোমরা রাতের মধ্যে পেয়ে যাবা। এবং আজকে তোমাদের অনেকের রিকোয়েস্টের কারণে আমি আলাদা করে ম্যাথ ক্লাস করানোর কোনো প্ল্যান ছিল না, বাট অনেকে রিকোয়েস্ট করছে যে আমাদের ম্যাথেও প্রবলেম, আলাদা করে একটা ম্যাথের ক্লাস দেওয়া যায় কিনা, তার জন্য আজকের এই ম্যাথের ক্লাসটা দেওয়া। আমরা সম্ভব হলে রাতে আরেকটা ক্লাস করবো এমসিকিউর উপরে, তাই এই সময় ক্লাস নেওয়া। যদিও ক্লাসটা সকালে নেওয়ার কথা ছিল, আমরা রাতে দরকার পড়ে আরেকটা এমসিকিউ ক্লাস করতে পারবো যদি এই সময়টা আমরা কাজে লাগাই। তো যারা অলরেডি যুক্ত হয়ে গেছে সবাই লাইভটা শেয়ার করে দাও, কারণ হচ্ছে এখানে তোমাদের যে 3টা ম্যাথের চ্যাপ্টার আছে তার মধ্যে প্রথম দুইটা, একটা হচ্ছে প্রথম যে অধ্যায়টা আছে এটা, এবং চতুর্থ অধ্যায় যেটা আছে বেসিক্যালি জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি, এনআইপিসিআই, তারপর উৎপাদনশীলতার এই অঙ্কগুলো থেকে মূলত বেশি আসে এবং এগুলো এমসিকিউ তেও কাজে লাগবে, সিকিউ তে দুই জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? তো এই জন্য এই পার্টটা আমরা যদি একটু সময় নিয়ে করি, অর্থাৎ 1 আওয়ার 1 ঘন্টা 10-15 মিনিট হলে মোটামুটি দুইটা চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ করা যাবে। তাহলে শুরুতে সবাই যে কাজটা করো, লাইভটাকে সবাই একবার শেয়ার করে দাও, ঠিক আছে? আর পিডিএফ পাইছো কিনা কমেন্ট একটু জানাও। সবাই লাইভটা শেয়ার করে দাও, সবাই সবাই। সাজেশন অলরেডি দেওয়া হয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করে নেবেন আপনারা। আর বাকি যারা আছেন, যারা এখনো নিতে পারেন নাই, ক্লাস শেষে নক করবেন, ইনশাল্লাহ সাজেশন দিয়ে দিব। ওয়ালাইকুম আসসালাম। সবাই লাইভটা একটু শেয়ার করে দেই, অবশ্যই লাইভটা শেয়ার করে দেই প্লিজ। সবাই সবাই শেয়ার করে দেই। তোমাদের মার্কেটিং নিয়ে কিন্তু অনলাইনে তেমন রেসপন্স নাই, কারণ এগুলাতে ক্লাস তেমন ছেলেমেয়েরা করে না, এই জন্য অনেকেই আসলে আগ্রহী না এই যে এই অংশগুলো পড়াইতে, ঠিক আছে? তা আমি তোমাদের জন্য ইনশাল্লাহ বাকি সাবজেক্টগুলোর উপরও আমি এভাবে ক্লাস কন্টিনিউ রাখবো এবং সাজেশনও ইনশাল্লাহ দিব যতটুকু সম্ভব হয়। তো একটু প্লিজ সবাই শেয়ার করে দাও, ক্লাসে উপস্থিতি না থাকলে আসলে পড়াইতে ভালো লাগে না, এটা একটা ফ্যাক্ট। এই জন্য সবাইকে অনুরোধ করবো একটু যাদের জায়গা থেকে লাইভটা একটু ফাস্ট শেয়ার করে দাও। আর টাইমটাও একটু রেস্ট নেওয়ার সময়, কিন্তু আসলে পরীক্ষা যেহেতু আর রেস্ট টেস্ট আমরা নিচ্ছি না, অনেকে হয়তো বা এই সময় খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে, কিন্তু আমরা এই সময়টা কাজে লাগাই ফেলি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ, উপস্থিতি কিন্তু কোনোভাবে বাড়তেছে না। সবাই যার যার প্রোফাইল থেকে একটা করে শেয়ার করে দেয়, এবং পিডিএফ তো অলরেডি দিয়ে দিছি তোমাদেরকে, বাকি পিডিএফও তোমাদেরকে দিব, কিন্তু তোমাদের তো রেসপন্স থাকতে হবে। তোমরা একটু যদি অ্যাক্টিভ না হও, শেয়ার টেয়ার না করো, তাহলে কিন্তু আসলে হবে না। ওকে, তাহলে আমরা প্রথম যে কাজটা শুরু করবো সেটা হচ্ছে উৎপাদনশীলতা দিয়ে শুরু করবো। তো উৎপাদনশীলতার ক্ষেত্রে আমরা বলছিলাম যে উৎপাদনশীলতা হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে ইনপুট আর আউটপুটের জাস্ট হচ্ছে একটা আনুপাতিক সম্পর্ক, তাই না? যে আমি কি পরিমাণে ইনপুট দিয়ে কি পরিমাণে আউটপুট নিয়ে আসতেছি, অর্থাৎ ইনপুটের তুলনায় আমার আউটপুট বেশি হবে, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। সো থিওরি গতকালকে আলোচনা হয়েছে, আজকে আমরা থিওরি আলোচনা করব না, আজকে আমরা সরাসরি ম্যাথে চলে যাই, ঠিক আছে? তো এই উৎপাদনশীলতার ম্যাথ গুলা যখন আমি পড়তে যাব, তখন আমাকে যে সূত্রগুলো আসলে পড়তে হবে, সেই সূত্রগুলো আগে আমরা একটু শর্টকাটে লিখে নিব, ঠিক আছে? সবাই উৎপাদনশীলতার সূত্রগুলো একটু লিখে ফেলো। আসো, প্রোডাক্টিভিটি। এইখান থেকে, এই চ্যাপ্টার থেকে সব থেকে বেশি যে সূত্রটা পরীক্ষা আসে সেটা হচ্ছে মোট উৎপাদনশীলতা বের করতে বলে। এখানে সব থেকে বেশি যেটা আসে সেটার নাম কি? তোমাকে মোট উৎপাদনশীলতা বের করতে বলবে, ঠিক আছে? তো মোট উৎপাদনশীলতার সূত্রটা আমরা আগে সবার আগে লিখবো, আমরা আগে সূত্রগুলো লিখে নিব, ঠিক আছে? তারপরে আমরা অঙ্কটা সমাধান করব। মোট উৎপাদনশীলতা ইকুয়ালস টু মোট উৎপাদনের মূল্য উৎপাদনের মূল্য মানে কি? যে পণ্যগুলো আমি উৎপাদন করছি তার ভ্যালু বোঝাচ্ছে, যেটা উৎপাদন করছি তার ভ্যালুটাকে বোঝাচ্ছে উৎপাদনের মূল্য, ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য। মোট উপকরণের মূল্য। একটু শেয়ার টেয়ার করতে হবে, তো শেয়ার না করলে হবে? দু একজন শেয়ার করলে হবে? সবাই ল্যাপটপে একটা রিয়েক্ট দিয়ে অবশ্যই ল্যাপটপে একটা শেয়ার করে দাও।
তাইলে এইটাকে তুমি যদি আরো শর্টকাট করতে চাও তুমি এভাবেও লিখতে পারো এই সূত্রটাকে, যে এটাকে তুমি লিখতে পারো হচ্ছে উপরে যে উৎপাদনের মূল্য এটাকে আমরা বলতে পারি কি আউটপুট, এটাকে আমরা কি বলতে পারি আউটপুট। আর নিচে যে উপকরণ এগুলো হচ্ছে ইনপুট, এগুলো কি ইনপুট। তাহলে আউটপুটের মূল্য ডিভাইড বাই ইনপুটের মূল্য, তাই না? আউটপুট ডিভাইড বাই ইনপুট। তাহলে এই সূত্রটাও কিন্তু আমার এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে? এই সূত্রটাও কিন্তু আমার এমসিকিউ তে চলে আসতে পারে। তাহলে আমি যে পরিমাণে ইনপুট দিয়ে আমি যে পরিমাণে আউটপুট পাইলাম সেটার সম্পর্কটা হচ্ছে মূলত কি, মূলত হচ্ছে উৎপাদনশীলতা। সেটা হচ্ছে কি উৎপাদনশীলতা। ক্লিয়ার? সবাই দ্রুত সূত্রগুলো লিখে ফেলবো দ্রুত। তারপরে এখানে আর বাকিগুলো জাস্ট হচ্ছে যার উৎপাদনশীলতা সে নিচে বসবে, যার উৎপাদনশীলতা সে নিচে বসবে, আর উপরে মোট উৎপাদনের মূল্য থাকবে। এখন যে সূত্রগুলো লিখবো, উপরে মোট উৎপাদনের মূল্য সবসময় থাকবে, আর নিচে কি বসাবা, নিচে যার উৎপাদনশীলতা তার পরিমাণ বসবে। যেমন শ্রমের উৎপাদনশীলতা হলে নিচে বসবে শ্রমের মোট শ্রমের মূল্য, যন্ত্রের উৎপাদনশীলতা হলে নিচে বসবে মোট যন্ত্রের মূল্য। এরপরে হচ্ছে যদি মূলধনের উৎপাদনশীলতা হয় নিচে হবে মোট মানে মূলধনের পরিমাণ। যদি হয় ব্যবহৃত কাঁচামালের পরিমাণ মানে ব্যবহৃত মানে কাঁচামালের উৎপাদনশীলতা, তাহলে উপরে হবে মোট উৎপাদনের মূল্য ডিভাইড বাই ব্যবহৃত কাঁচামালের পরিমাণ। কথা কি বুঝাতে পারছি? তাহলে আমাদের আর কি কি লাগবে? আমার লাগবে হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা, 3 নাম্বার লাগবে হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা, তারপরে আমার লাগবে হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা। কার? কাঁচামালের উৎপাদনশীলতা, ঠিক আছে? কাঁচামালের উৎপাদনশীলতা। সূত্রগুলো কিন্তু জাস্ট একটা বুঝলে বাকিগুলো অটো কিন্তু লেখা যায়, ঠিক আছে? বা একটা বুঝলে বাকিগুলো অটো লেখা যায়, এই জন্য এটা তেমন কঠিন কোনো চ্যাপ্টার না, ঠিক আছে? তাহলে যন্ত্র আরেকটা চাইলে আমরা 1 2 2 3 4 5 নাম্বার আমরা লিখতে পারি মূলধনের উৎপাদনশীলতা। কি উৎপাদনশীলতা? মূলধনের উৎপাদনশীলতা। আর হচ্ছে 6 নাম্বার সূত্র আমরা পড়বো হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা। ঠিক আছে? সো এখানে একটা জিনিস খেয়াল করো, আগে যে 4টা 5টা সূত্র লিখলাম, এখানে মোট উৎপাদনশীলতা তো আমরা পাইলাম। তারপরে শ্রমের উৎপাদনশীলতার সূত্র কি হবে? উপরে হবে মোট উৎপাদনের মূল্য, নিচে হবে মোট শ্রমের মূল্য, ঠিক আছে? তারপরে যন্ত্রের উৎপাদনশীলতা কি হবে? উপরে হবে মোট উৎপাদনের মূল্য, নিচে হবে মোট যন্ত্রের মূল্য, ঠিক আছে? তারপরে হচ্ছে কি যদি কাঁচামালেরটা বের করতে যাই তাহলে উপরে হবে মোট উৎপাদনের মূল্য, নিচে হবে কাঁচামালের মূল্য। আর মূলধনের ক্ষেত্রে কি হবে? উপরে মোট উৎপাদনের মূল্য, নিচে হবে মোট মূলধনের পরিমাণ। আর এই কাঁচামাল মানে কি কাঁচামাল? ব্যবহৃত কাঁচামাল, কতটুকু কাঁচামাল ব্যবহার করেছে সেটা বোঝাচ্ছে। এখন ডিফারেন্ট যেটা সেটা হচ্ছে আর্থিক উৎপাদনশীলতা, এটা হচ্ছে ডিফারেন্ট। তাহলে আর্থিক উৎপাদনশীলতার সূত্রটা কি হবে? আর্থিক উৎপাদনশীলতার সূত্রটা হবে সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর ব্যয়। সংযোজিত মূল্য ডিভাইড বাই কি? রূপান্তর ব্যয়। সংযোজিত মূল্য ডিভাইড বাই রূপান্তর ব্যয়, এটা ডিফারেন্ট, এটা আলাদা একটা অঙ্ক করাবো, তখন এই সংযোজিত মূল্য আর রূপান্তর ব্যয় কি আমি সেখানে আলোচনা করব। আপাতত এই সূত্রগুলো লেখা হয়েছে কিনা তোমাদের এবং বুঝতে পারছো কিনা সবাই কমেন্টে এক বাক্যে জানাও। যদি হয়ে যায়, লেখা হয়ে যায়, বোঝা হয়, তাহলে ডান লেখো, ঠিক আছে? সবার লেখা হয়ে গেলে ডান লেখো, সবার লেখা হয়ে গেলে ডান লেখো। তাহলে আমরা ম্যাথ শুরু করি। আমাদের মূলত বেশি টাইম দিতে হবে ইসের মধ্যে, কি বলে তোমার জিডিপি জিএনপি অধ্যায়টার মধ্যে। আর এই সূত্রগুলা দিয়ে জাস্ট একটা অঙ্ক করলেই সিকিউ এমসিকিউ 2 জায়গায় তুমি অঙ্ক কমন পেয়ে যাবা, সব জায়গায় তুমি প্রশ্ন কমন পেয়ে যাবা। ক্লাসের রেসপন্স খুবই কম, তাহলে ম্যাথ ক্লাসটা নেওয়া কি ঠিক হচ্ছে? তোমরা কিন্তু শেয়ার করোনি, সবাই শেয়ার করলে উপস্থিতি আরো বাড়ার কথা ছিল। সবাই 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 লেখা হয়েছে, ডান, ওকে। আরো একবার বুঝাই দেন বাইরে। বলছি উৎপাদনশীলতার সূত্র হচ্ছে, উৎপাদনশীলতা মানে হইতে হচ্ছে যে আমার ইনপুট আমি কম দিয়ে বেশি পরিমাণে আমি কি করব? উৎপাদন করব। সো ইনপুট আর আউটপুটের মধ্যে একটা সম্পর্ক, আনুপাতিক সম্পর্ক। সো আমরা বলছি উৎপাদনশীলতা হচ্ছে উপরে মোট উৎপাদনের মূল্য থাকবে, নিচে মোট উপকরণের ভ্যালু থাকবে। আর যে উৎপাদনশীলতাই আমি বের করব না কেন, আর্থিক উৎপাদনশীলতা ব্যতীত সবগুলোর উপরে থাকবে মোট উৎপাদনের মূল্য। কি থাকবে? সবগুলোর উপরে থাকবে মোট উৎপাদনের মূল্য, আর নিচে যার উৎপাদনশীলতা বের করবো তার ভ্যালুটা নিচে বসাই দিবা। যেমন শ্রমের উৎপাদনশীলতার সূত্র কি হবে? উপরে হবে মোট উৎপাদনের মূল্য, নিচে হবে মোট শ্রমের মূল্য। যন্ত্রের উৎপাদনশীলতা কি হবে? উপরে হবে মোট উৎপাদনের মূল্য, নিচে হবে মোট যন্ত্রের মূল্য। কথা বুঝাইতে পারছি?
তার মানে সূত্রগুলো মনে রাখা খুব ইজি। শুধু মনে রাখবে উপরে মোট উৎপাদনের মূল্য বসবে আর নিচে যার উৎপাদনশীলতা তার পরিমাণ বসবে, দ্যাটস ইট। এর বাইরে আর কিছুই না। এটুকু মনে রাখলে আর কোনো প্যারা নাই। তাহলে চলো আমরা যে প্রশ্নটা সমাধান করার কথা সেটাতে আমরা চলে যাই। ওকে, এই একটা প্রশ্ন আমরা একটু সমাধান করব এবং এটার মধ্যে মোটামুটি সব ধরনের আমার হচ্ছে অন্যান্য ব্যয়ের উৎপাদনশীলতাও আসতে পারে। কি আসতে পারে? আরেকটা সূত্র আসতে পারে অন্যান্য ব্যয়ের উৎপাদনশীলতা। তাহলে যদি অন্যান্য ব্যয়ের উৎপাদনশীলতা আসে, তাহলে অন্যান্য ব্যয়ের উৎপাদনশীলতা আসলে তুমি কি করবা? অন্যান্য ব্যয়ের উৎপাদনশীলতা আসলে তুমি সূত্র কি করবা? উপরে মোট উৎপাদনের মূল্য, নিচে মোট অন্যান্য ব্যয়ের পরিমাণ। উপরে মোট উৎপাদনের মূল্য, নিচে হচ্ছে কি মোট অন্যান্য ব্যয়ের পরিমাণ। সিম্পল জিনিস, একেবারে সিম্পল, এটা কঠিন কিছু না। তাহলে আমরা একে একে শুরু করব। আমরা জাস্ট এখানে জানুয়ারি ফেব্রুয়ারি দুইটা মাসের কথা বলে দেওয়া আছে, ঠিক আছে? আমি একটা মাস শেষ করে দিব, আরেকটা মাস তোমরা নিজেরা করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তাহলে এখানে আমি জানুয়ারি মাস করব, জানুয়ারি মাস যেভাবে হবে ঠিক একইভাবে ফেব্রুয়ারি মাস হবে। এখানে দুইটা সাল থাকতে পারে, এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। দুইটা মাস থাকতে পারে, দুইটা সাল থাকতে পারে, দুইটা প্রতিষ্ঠান থাকতে পারে, এভাবে দিতে পারে। অথবা একটা প্রতিষ্ঠানের অঙ্ক আসতে পারে, আবার না আসার সম্ভাবনা আছে, বাট এমসিকিউ তো কাজে লেগে যেতে পারে, তাই না? এখানে একটু খেয়াল করে দেখো, এই যে কি বলা হয়েছে, প্রথমে উৎপাদনের পরিমাণ দেওয়া আছে 5000 একক। আমি জানুয়ারি মাসটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখন জানুয়ারি মাস নিয়ে আলোচনা করবো। তারপরে বিক্রয় মূল্য একক প্রতি কত টাকা আছে? 10 টাকা আছে। আচ্ছা, তারপরে শ্রম বাবদ ব্যয় কত টাকা? শ্রম বাবদ ব্যয় চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ছোট্ট করে, বা এই অংশটা একটু খাতার মধ্যে জটপট উঠাই ফেলতে পারো। অঙ্ক তো আমি যখন ওখানে চলে যাবে দেখা যাবে না। আচ্ছা, তারপরে শ্রম বাবদ ব্যয় কত টাকা আছে? শ্রম বাবদ ব্যয় আছে হচ্ছে প্রতি এককে 3 টাকা। তার মানে এই যে আমি 5000 একক উৎপাদন করছি, তার জন্য প্রতি এককে আমার 3 টাকার শ্রম ব্যয় হয়েছে। তাহলে মোট শ্রমের মূল্য কত হবে বলতে পারবা তোমরা? মোট শ্রমের মূল্য হবে এই 3 টাকার সাথে কত টাকা গুণ করতে হবে? এই 3 টাকার সাথে আমাকে গুণ করতে হবে 5000 টাকা। কত টাকা গুণ করতে হবে? 3 টাকার সাথে 5000 একক গুণ করলে আমি কি পেয়ে যাব? মোট শ্রমের মূল্য পেয়ে যাব। সিম্পল। কাঁচামালের ব্যয় প্রতি এককে কত টাকা? 3 টাকা। তাহলে যদি বলে মোট কাঁচামালের ব্যয় কত, তাহলে মোট কাঁচামালের ব্যয় তুমি কিভাবে বের করবা? এই 3 টাকার সাথে এই যে 5000 একক উৎপাদন করছো তুমি, এই 5000 কি করতে হবে? গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে পেয়ে যাবো মোট কাঁচামালের পরিমাণ, ঠিক আছে? তারপর যন্ত্রপাতি বাবদ ব্যয়, এইখানে দেখো, এখানে আর গুণ করা লাগবে না। কারণ কি বলছে? যন্ত্রপাতি বাবদ ব্যয় টোটাল দিয়ে দিচ্ছে, টোটাল। তাহলে টোটাল কত হাজার টাকা? 10,000 টাকা। তাহলে এখানে আর গুণ করার দরকার নাই। আবার আরেকটা সিস্টেমে আমাকে গুণ করা লাগতো। অনেক সময় এই শ্রম আর যন্ত্রপাতির মানে হচ্ছে দেওয়া থাকতে পারে, ঘন্টায় দেওয়া থাকতে পারে। কিসে দেওয়া থাকতে পারে? ঘন্টায়। তো ঘন্টায় যদি দেওয়া থাকে, ধরো শ্রম বলছে 500 ঘন্টা, ঠিক আছে? প্রতি এককে মজুরি দেওয়া হয়েছে 10 টাকা করে। তখন এই ঘন্টাকে 10 দ্বারা গুণ করলে আমরা মোট শ্রমের পরিমাণ পেয়ে যেতাম, কত ঘন্টা লাগছে আর প্রতি ঘন্টার জন্য কত টাকা দেয়। তো এখানে তো ওইভাবে দেয় না, এবার হচ্ছে কত একক উৎপাদন করছি আর এক একটা এককের জন্য কত টাকা করে মজুরি দিচ্ছে বা আমার কি খরচ হচ্ছে। তাহলে ঘন্টায়ও থাকতে পারে, এককে থাকতে পারে, যেভাবে যেখানে থাকুক। একটা বোর্ড কোশ্চেন সলভ করে দেন, বা একটা বোর্ড কোশ্চেনের মধ্যে তো আর সব সমস্যা থাকবে না। আমি একটা প্রশ্নের মধ্যে তোমাকে সবগুলো সূত্র শিখাই দিচ্ছি, এরপরে তুমি যে কোনো সমস্যা নিয়ে বসবা, তুমি ওগুলো সলভ করতে পারবে, ঠিক আছে? ওকে, একটা বোর্ডে তো আর একবারে সবগুলো উৎপাদনশীলতা আসে না, মোট উৎপাদনশীলতাটাই বেশি আসছে। আচ্ছা, তারপরে এলো অন্যান্য ব্যয় ডিরেক্ট দেওয়া আছে মোট। তাহলে মোট যেখানে দেওয়া আছে সেখানে আর অন্য আলোচনার দরকার নাই। তাহলে আমার সবসময় খেয়াল রাখতে হবে শ্রম এবং যন্ত্রের উৎপাদনশীলতার ক্ষেত্রে ঘটনা কি করতে পারে? এখানে ঘন্টা থাকতে পারে কখনো কখনো। যদি ঘন্টা থাকে তখন ঘন্টা প্রতি যে খরচ সেটা দ্বারা গুণ করে মোট শ্রম বা মোট যন্ত্রের মূল্য তোমাকে বের করে নিতে হবে। কথা কি ক্লিয়ার? আমরা স্টেপ বাই স্টেপ যাই। এ হচ্ছে কি আমাদের অঙ্কের অ্যানালাইসিস। এবার আমরা কি করি? এবার হচ্ছে আমরা এক একটা অঙ্ক ধরে ধরে আমরা সামনের দিকে আগাই, ঠিক আছে? সবার কি জাস্ট ছোট্ট করে একটু যদি লিখে নাও তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, বারবার আমার স্লাইডে আসতে হবে না। হয়েছে? একটু লেখা হয়েছে? আমরা কিন্তু এখনো সবাই শেয়ার করি নাই, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এখন তোমাকে যদি বলা হয় আমাদের তো প্রথম কাজ কি লাগবে, সবগুলোর জন্য একটা জিনিস তো আমার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি মোট উৎপাদনের মূল্য লাগবে। আমার লাগবে না? মোট উৎপাদনের মূল্য। আচ্ছা, তোমরা কে বলতে পারবা এই অঙ্কের মধ্যে মোট উৎপাদনের মূল্য কত হবে? কে বলতে পারবা? এটা পারলে মোটামুটি তো আমার 20-30% কাজ শেষ। মোট উৎপাদনের পরিমাণ কত হবে এখানে? মোট উৎপাদনের মূল্য অর্থাৎ আউটপুট ইকুয়ালস টু কত হবে? আউটপুট ইকুয়ালস টু কত হবে বলো তো? মোট উৎপাদনের মূল্য অথবা আউটপুট ইকুয়ালস টু কত হবে দেখি, সবাই একটু বলি তো কত হবে?
একটা অঙ্ক বুঝলেই হবে, একটা অঙ্ক বুঝলেই হবে। কেউ কি বলতে পারবো? কিছু অঙ্কে ডিরেক্ট মোট উৎপাদনের পরিমাণ দেওয়া থাকবে, যে মোট উৎপাদনের মূল্য হচ্ছে 5 লাখ, 20 লাখ, 10 লাখ, 15 লাখ, কিন্তু এই অঙ্কে কিন্তু দেওয়া নাই। আমি কিন্তু একটু ডিফারেন্ট একটা অঙ্ক নিয়েছি যাতে করে তোমাদের সকল সমস্যা আমি এখানে দেখাইতে পারি। এখানে দেখো কত একক উৎপাদনের কথা বলছে, 5000 একক, ঠিক আছে। আর 5000 এককই ধরে নিচ্ছে আমরা বিক্রি করে ফেলছি, যেহেতু এখানে আর অন্য কিছু বলে নাই। তো এখানে প্রত্যেকটা বিক্রি করছি কত টাকা মূল্যে, 10,000, 10 টাকা মূল্য। তাহলে এখানে 10 দ্বারা গুণ করলে হবে। তাহলে আমার এখানে আলটিমেটলি কত টাকা আসবে? 50,000 টাকা। মোট উৎপাদনের মূল্য কত হবে? মোট উৎপাদনের মূল্য হবে এখানে 50,000 টাকা। কত টাকা হবে? কি পরিমাণে পণ্য উৎপাদন করছি আর একক প্রতি আমার কি হলো, কত টাকা আমার আমি বিক্রয় করতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে ঘটনা। সো এখান থেকে আমাকে মোট উৎপাদনের মূল্যটা বের করে নেওয়া লাগলো। আর কিছু কিছু অঙ্কে এটা ডিরেক্ট উৎপাদনের পরিমাণটা, উৎপাদনের মূল্যটা দেওয়া থাকবে। সেক্ষেত্রে তোমার আর বের করার জটিলতার মধ্যে যাইতে হবে না। বুঝতে পারছো কত না? যেমন এই একটা প্রশ্ন দেখো যে কোন সময়ে তোমার আর বের করা লাগবে না। যেমন এই প্রশ্নটা একটু দেখো, এখানে বলা আছে যে বিক্রয়ের পরিমাণ দেখো, গোল্ড স্টারের ক্ষেত্রে 10 কোটি টাকা, মন স্টারের ক্ষেত্রে 12 কোটি টাকা। এখানে যেটা দেওয়া আছে এখানে এই ক্ষেত্রে তোমার বের করা লাগবে না। এবং দেখো অন্যান্য ক্ষেত্রে সবগুলা টাকা দেওয়া আছে, মানে শ্রমের ব্যয় কত টাকা, কাঁচামালের ব্যয় কত টাকা, যন্ত্রপাতি অন্যান্য ব্যয় কত টাকা, সবগুলা কিন্তু অ্যামাউন্টে দেওয়া আছে। যখন এভাবে টাকা দেওয়া থাকবে তখন কিন্তু তোমার আর যোগ বিয়োগের ঝামেলায় যাইতে হবে না। মানে আমরা যে এখানে গুণ করে 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 বের করছি, এই ঝামেলাটাই যাইতে হবে না। ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে ডিরেক্টই দেওয়া থাকে, ঠিক আছে। এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ কোনো চ্যাপ্টার না, বুঝতে পারছো না? সো এইভাবে থাকতে পারে। তাহলে চলো আমরা আমাদের আলোচনা আগে। আমরা প্রথমে বের করবো হচ্ছে, আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করবো হচ্ছে মোট উৎপাদনশীলতা বের করবো। সবাই আমরা অঙ্কটা সূত্র লিখে লিখে করব, একবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমরা দেখবা যে এগুলো তুমি জাস্ট আর 2-1 অঙ্ক যদি নিজে প্র্যাকটিস করো আর কোনো ঝামেলা থাকবে না। তাহলে কি আছে বলো, এখানে কি হবে? তাহলে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট উপকরণের মূল্য, ঠিক আছে না? ওকে, সো এটা আমরা একটু বড় করে লিখেই করি। তাহলে মোট উৎপাদনের মূল্য আমরা কিভাবে পাবো? কতগুলো পণ্য আমি উৎপাদন করছি, একক প্রতি বিক্রয় মূল্য কত, তাই তো। তাহলে আমার এখানে কত একক ছিল? 5000 একক। আর একক প্রতি বিক্রয় মূল্য ছিল কত টাকা? 10 টাকা। শেষ। এখন উপকরণ বলতে আমরা কি বুঝি? উপকরণ বলতে তো আমরা বুঝি হচ্ছে উৎপাদনের যে উপকরণ আছে, কয়টা উপকরণ আছে? উৎপাদন উপকরণ কয়টা? 4টা। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। অর্থাৎ আমার এই পণ্য উৎপাদন করতে গিয়ে আমি যা যা ইনপুট দিছি সবগুলোর ব্যয় আমাকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। আমি ওই পণ্য উৎপাদন করতে গিয়ে যা যা ইনপুট দিছি সবকিছু আমাকে কি করতে হবে? এখানে অন্তর্ভুক্ত করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে প্রথমে আসো হচ্ছে, খেয়াল করো, আমরা যদি প্রথম আমাদের অঙ্ক থেকে নিয়ে আসি হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। কিসের উৎপাদনশীলতা? আমরা ধরো এখানে কি ছিল? শ্রম ছিল। কি ছিল? শ্রম। তারপরে যন্ত্র, তারপরে কাঁচামাল, তারপরে অন্যান্য ব্যয়। এগুলো ছিল কিনা? শ্রম, যন্ত্র, কাঁচামাল, অন্যান্য ব্যয়, এগুলা কিন্তু আমাদের এখানে ছিল। সো এগুলা ধীরে ধীরে আমরা কি করে দেই? যোগ করে দিলে আমাদের কাজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে শ্রমের উৎপাদনশীলতার ক্ষেত্রে তোমার কি মনে পড়ে কি ছিল বলো তো? শ্রমের উৎপাদনশীলতার ক্ষেত্রে কি ছিল? শ্রমের উৎপাদনশীলতার ক্ষেত্রে ছিল 5000 একক ইন্টু প্রতি এককের মূল্য ছিল কত টাকা? 3 টাকা করে। তাহলে এটা হচ্ছে শ্রমের মূল্য। এটা কিসের মূল্য? শ্রমের মূল্য। তুমি চাইলে এগুলো আলাদা করে বের করে নিলে তোমার কাজটা ইজি হইতো, বাট আমরা এখানে বুঝে শুনে করি। এটা গেল কি? এটা হলো শ্রমের মূল্য। কিসের মূল্য? শ্রম। ওকে, তারপরে প্লাস শ্রমের পরে ছিল যন্ত্রের মূল্য, ছিল কিনা? যন্ত্রের ক্ষেত্রেও সেম। যন্ত্রের ক্ষেত্রে কিন্তু কি দেওয়া ছিল? যন্ত্রের ক্ষেত্রে না, এরপরে ছিল কাঁচামাল ছিল। কি ছিল? তারপরে ছিল কাঁচামাল। এই যে শ্রমের প্রতিটার এককের দাম 3 টাকা করে ছিল, আর 5000 একক গুণ। তারপরে কাঁচামালের ব্যয়, কাঁচামালের ব্যয়ও 3 টাকা করে 5000 এর সাথে গুণ। তাহলে গেল 5000 ইন্টু কত? 3। শেষ। তাহলে এটা গেল কি? এটা গেল কাঁচামাল। এটা গেল কি? এটা গেল হচ্ছে কাঁচা মাল। ডান। তারপরে প্লাস আসো, শ্রম শেষ, কাঁচামাল শেষ, এবার আসো যন্ত্র, ওই যে মূলধন, ঠিক আছে। তো এবার যন্ত্রের ক্ষেত্রে কি বলছে? মোট 10,000 টাকা। আর অন্যান্য ব্যয় আছে কত হাজার টাকা? 5000 টাকা। তাহলে আমার এই পণ্য উৎপাদন করতে গিয়ে এগুলা হচ্ছে আমার ইনপুট। এগুলা কি? এগুলো হচ্ছে আমার ইনপুট। আর এইটা হচ্ছে আমার কি? আউটপুট।
তাহলে আউটপুটকে ইনপুট দ্বারা ভাগ করলেই আমরা উৎপাদনশীলতাটা পেয়ে যাচ্ছি। তাহলে 10,000 আর 5,000 যোগ করে দিলে ঘটনা শেষ। তাহলে এখানে হবে 10,000 আর এখানে হবে 5,000, ঠিক আছে না? এটা হচ্ছে কি যন্ত্র আর এটা হচ্ছে অন্যান্য। শেষ। এই হচ্ছে মূল ঘটনা। কথা কি বুঝাইতে পারছি? এই হচ্ছে মূল ঘটনা। ওকে, এবার আসো হচ্ছে আমরা জাস্ট কি করি, আমাদের বাকি কাজটা আমরা করে ফেলি, ক্যালকুলেশন করলে হয়ে গেল। তাহলে উপরে থাকে কত হাজার? 5 10 50,000। নিচে হবে 3 5 15 প্লাস 15, এই দুইটা যোগ করলেও 15। তাহলে আলটিমেটলি উপরে থাকতেছে কত? 50,000, নিচে থাকতেছে 3 × 45,000। 50,000কে ভাগ করো 3 × 45,000 দ্বারা, তাহলে কত আসে দেখো তো। ভাগ করলে কত পাওয়া যায়? আমরা যদি ওটাকে এটা দ্বারা ভাগ করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটার ভ্যালু কত? সবাই 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 একটু চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আসতেছে 1 টাকা 11 পয়সা, ঠিক আছে? 1 টাকা 11 পয়সা। দেখো সবার হয়েছে কিনা? সবাই মনে হয় এই চ্যাপ্টার পারে। হ্যাঁ, সবাই 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 হইলে ডান, হলে ডান, শেষ। ডান লিখে দাও, আমরা পরের সূত্রে চলে যাচ্ছি। সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, সময় নষ্ট করা যাবে না, কারণ আমাদের তো আরেকটা চ্যাপ্টার আছে, ওইটা কমপ্লিট করতে হবে। আরেকটা চ্যাপ্টার আছে, ওইটা কমপ্লিট করতে হবে। আজকে তোমাদের শেয়ার ভালো হচ্ছে না, রাতে এমসিকিউ ক্লাস না নিয়ে শুধু এমসিকিউ সাজেশনটা দিয়ে দিব ভাবতেছি। রেসপন্স ভালো দেখতে পাচ্ছি না। মাত্র 16টা শেয়ার হয়েছে, তার মধ্যে 16টা শেয়ারের মধ্যে 17টা শেয়ার আমি নিজেই করছি। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে 11.11, এটা নিয়ে কারোর কোনো সমস্যা থাকার কথা না। ডান। 2 নাম্বার অঙ্কে চলে আসি আমরা। 2 নাম্বার। এবার আমরা পড়বো ধরো হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা, ঠিক আছে? তাহলে শ্রমের উৎপাদনশীলতা বের করার সূত্র কি মনে ছিল তোমাদের? উপরে বসবে হচ্ছে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট শ্রমের মূল্য। বেশ শেষ। এখন শুধু বসাও, এখন শুধু ডাটাগুলো বসাইলে অঙ্ক হয়ে যাবে অটো। তাহলে মোট উৎপাদনের মূল্য আমরা পাইছি কত হাজার? 50,000। 50,000 কিভাবে হয়েছে এটা তো বুঝি না, কি এটা আবার নতুন করে বোঝানো দরকার নাই। আর শ্রমের মূল্য হয়েছে 3 5 15, 15,000 হয়েছিল, তাই না? 15,000। তাহলে দেখো তো কত আসে? 3 × 45, 3 সামথিং আসবে, 3 সামথিং আসবে, 3 সামথিং মানে 3.33। কত? 3.33। আর এগুলা কিন্তু টাকায় হবে। এগুলো কিসে হবে? সবগুলা কিন্তু টাকায় হবে, ঠিক আছে? আমরা কিন্তু উৎপাদনের একক কিন্তু টাকায় প্রকাশ করি, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। এগুলা কিন্তু টাকা, এগুলা কি টাকা। ডান। তারপরে ধরো আসে হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা। আমার মতো করে একবারে লিখে লিখে সুন্দর করে, একবারে লিখে লিখে সুন্দর করে এইটা চেষ্টা করব আমরা অঙ্কটা করার। ওকে, তাহলে এটার সূত্রের ক্ষেত্রে কি হবে? ওই যে আগের মতোই মোট উৎপাদনশীলতা, সরি মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট ব্যবহৃত কাঁচা মালের মূল্য, ঠিক আছে? মোট ব্যবহৃত কাঁচামালের মূল্য। ওকে, ডান। তাহলে দেখো মোট উৎপাদনের মূল্য কত হাজার ছিল? 50,000 ডিভাইডেড বাই সিমিলার ব্যবহৃত কাঁচামালের পরিমাণও কিভাবে ছিল? একক প্রতি 3 টাকা। তাহলে কত টাকা, কত এককের জন্য ব্যবহার করছে? 5,000। তাহলে 3 5 15,000 ছিল, তাই কিনা? 15,000 ছিল। তাহলে এই ক্ষেত্রেও আমার অ্যান্সার বেরোবে কত? 3.33 টাকা প্রায়, তাই তো? 3.33 টাকা বের হবে। তাহলে শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের কাঁচামালের উৎপাদনশীলতা শেষ। শ্রমের উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা শেষ। লেখা হয়েছে 5টা শেয়ার ডান, 5টা শেয়ার ডান। আবার কেউ একটা শেয়ারও করবে না। আর পিডিএফ সবাই পাইছি তো? প্রথম 5টা চ্যাপ্টারে আমি কিন্তু প্রথম আর চতুর্থ অধ্যায়ের জন্য আলাদা করে কিছু ম্যাথমেটিক্যাল এমসিকিউ দিছি।
10টা 15টা করে দেখবা যে গাণিতিক অংশ দিয়ে ওই পিডিএফ এর মধ্যে আলাদা করে শুধু এমসিকিউর জন্য আলাদা করে কিছু ম্যাথমেটিক্যাল দিচ্ছি, যে ম্যাথমেটিক্স দিচ্ছি ওগুলা করলে এমসিকিউ তে কমন পাওয়া যেতে পারে। এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? তাহলে শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা ক্লিয়ার? শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা ক্লিয়ার? ওকে, ডান, ঠিক আছে। তাহলে চলো পরেরটাই যাই। 4 নাম্বার। 4 নাম্বার এখানে আমরা কি করব, ধরো এবার যন্ত্রের উৎপাদনশীলতা। তাহলে যন্ত্রের উৎপাদনশীলতার ক্ষেত্রে সূত্র কি হবে? উপরে হচ্ছে কি বলো, উপরে হচ্ছে মোট উৎপাদনের মূল্য, নিচে হচ্ছে হচ্ছে মোট যন্ত্রের মূল্য। তাহলে মোট উৎপাদনের মূল্য কত হাজার? মোট উৎপাদনের মূল্য হচ্ছে 50,000 ডিভাইডেড বাই যন্ত্রের মূল্য কত ছিল? 10,000। যন্ত্রের মূল্য ছিল 10,000। তাহলে এটা সিম্পল বোঝা যাচ্ছে, এটা হবে কয় টাকা? এটা হবে 5 টাকা। এটা কত হবে? এটা হবে 5 টাকা, ঠিক আছে। তারপরে 5 নাম্বার, অন্যান্য ব্যয়ের উৎপাদনশীলতা। অন্যান্য ব্যয়ের উৎপাদনশীলতা, অন্যান্য ব্যয়ের উৎপাদনশীলতা। জাস্ট এখানে চ্যালেঞ্জ হচ্ছে সূত্রটা মনে রাখতে পারা। তুমি, আমি যে টেকনিকটা তোমাকে বললাম, এই টেকনিকে তুমি চাইলে খুব ইজিলি তুমি কিন্তু কি করতে পারো, এই মানে সূত্রগুলো তোমার মনে থাকতে পারে বা থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখো অন্যান্য ব্যয়ের উৎপাদনশীলতা, তাহলে উপরে হবে মোট উৎপাদন মূল্য, নিচে হবে অন্যান্য ব্যয়ের পরিমাণ। তাহলে মোট উৎপাদনের পরিমাণ কত ছিল? 50,000 ডিভাইডেড বাই, আর একটু খেয়াল করো অন্যান্য ব্যয় ছিল কত হাজার অঙ্কের মধ্যে? অন্যান্য ব্যয় ছিল 5,000। তাহলে 5,000 দ্বারা ভাগ করো, তাহলে আনসার কত হবে? 10 টাকা, ঠিক আছে। 10 টাকা হবে। দেখো এই পর্যন্ত হয়েছে কিনা, সবার লেখা হয়েছে কিনা দ্রুত? পিডিএফ পাই নাই, ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে পিডিএফটা নিয়ে নিবা। ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে পিডিএফটা নিয়ে নিবা। আমি বারবারই বলতেছি, এখান থেকে যেটা কমন আসার মতো সেটা কি? সেটা হচ্ছে মোট উৎপাদনশীলতায় পরীক্ষায় বেশি আসার সম্ভাবনা, ঠিক আছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে নিন, কোনো সমস্যা নাই। আমি ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিব, সেখান থেকে অ্যাড হয়ে নেবেন, টেনশনের কিছু নাই, ঠিক আছে। হয়েছে এ পর্যন্ত সবার লেখা হয়েছে, কমপ্লিট। তাইলে আমরা আরেকটা অঙ্ক আছে, এটা শেষ করে আমরা চলে যাব হচ্ছে কয় নাম্বার? 8 নাম্বার, সরি 4 নাম্বার চ্যাপ্টারে। দ্রুত দ্রুত একটু শেষ করি সবাই। কমপ্লিট? কমপ্লিট সবার? ডান, ওকে। কমপ্লিট হলে আরেকটা প্রশ্ন আমি একটু সমাধান করাইতে চাই। এটা একটা ইউনিক ডিফারেন্ট টাইপের একটা অঙ্ক, এটা পরীক্ষায় আসলেও আসতে পারে, ওকে। এটা পরীক্ষায় আসলেও আসতে পারে। সেটা হচ্ছে কি, আর্থিক উৎপাদনশীলতা। এটা একটু ডিফারেন্ট অন্যান্য উৎপাদনশীলতার সূত্রগুলো থেকে, এই সূত্রটা একটু ডিফারেন্ট। তাহলে এই সূত্রটা কি আছে একটু খেয়াল করো। বলছে সংযোজিত মূল্য ডিভাইডেড বাই রূপান্তর ব্যয়। সংযোজিত মূল্য ডিভাইডেড বাই কি? রূপান্তর ব্যয়। এখন রূপান্তর ব্যয় কোনটা আমরা অ্যাকাউন্টিং এ কিন্তু শিখছি, যে কাঁচামালের ব্যয় ব্যতীত পণ্য উৎপাদন করতে আর যা যা ব্যবহৃত হয় সবই হচ্ছে রূপান্তর ব্যয়। তাইলে আমি যে ইনপুট গুলা ব্যবহার করি, ওই ইনপুট গুলার মধ্যে থেকে শুধু কাঁচামালের ব্যয়টা বাদ দিলেই আমরা পেয়ে যাবো রূপান্তর ব্যয়। কথা কি বুঝতে পারছি? তাহলে রূপান্তর ব্যয়ের মধ্যে কি থাকবে না? রূপান্তর ব্যয়ের মধ্যে সহজ কথা, কাঁচামাল ব্যতীত বাকি সব। কাঁচামাল ব্যতীত সব, ঠিক আছে। কাঁচামাল ব্যতীত সব হয়ে যাবে রূপান্তর ব্যয়। এখন সংযোজিত মূল্যটা কি? এই সংযোজিত মূল্য হচ্ছে সংযোজন, বুঝতেছো, অ্যাড করা। যেমন ধরো তুমি কাঁচামাল ব্যবহার করছো 10 টাকার কাঁচামাল, এখন এই 10 টাকার কাঁচামাল ব্যবহার করে একটা পণ্য তুমি বানাইছো, যে পণ্যটার দাম হয়ে গেছে এখন 15 টাকা। অর্থাৎ তুমি যখন পণ্যটা ডেভেলপ করার আগে ওই কাঁচামালটার ভ্যালু ছিল 10 টাকা, ঠিক আছে। মানে এই 10 টাকার পণ্যটাকে তুমি প্রসেস করে এখন 15 টাকা বানাইছো, তাইলে 10 টাকাটা 15 টাকা হয়ে গেছে, ভ্যালু বাড়ছে কত? 5 টাকা। ওই 5 টাকায় হচ্ছে তোমার সংযোজিত মূল্য। ওই 5 টাকা হচ্ছে কি? সংযোজিত মূল্য, ঠিক আছে। তাহলে এখানে তুমি মনে বলতে পারো যে বিক্রয় মূল্য থেকে যদি
বিক্রয় মূল্য থেকে যদি তুমি কি বাদ দাও, কাঁচামালের ভ্যালুটা বাদ দাও, ঠিক আছে, বিক্রয় মূল্য থেকে যদি কাঁচামালের মূল্যটা বাদ দাও, তাইলে তুমি যেটা পাচ্ছ সেটার নাম হয়ে যাচ্ছে সংযোজিত মূল্য। বিক্রয় মূল্য থেকে কাঁচামালের মূল্যটা বাদ দিলে কি পাওয়া যাবে? বিক্রয় মূল্য থেকে কাঁচামালের মূল্যটা বাদ দিলে পাওয়া যাবে সংযোজিত মূল্য। ক্লিয়ার? বিক্রয় মূল্য থেকে কাঁচামালের মূল্যটা বাদ দিলে পাওয়া যাবে সংযোজিত মূল্য। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাই দিলে হয়ে গেল। দেখো, তাহলে আমার বলছে সুগার মিলস 300 কোটি টাকার আখ মারাই করে 600 কোটি টাকার চিনি উৎপাদন করছে। খেয়াল করতে হবে, তোমার আখ ছিল 300 কোটি টাকার, কিন্তু 600 কোটি টাকার চিনি উৎপাদন করে ফেলছো তুমি। তাহলে 300 কোটির জায়গায় 600 কোটি টাকা, তাহলে ভ্যালু অ্যাড হয়েছে কত? নতুন করে আরো অ্যাডিশন হয়েছে কত? 300। তাহলে ওই যে দেখো 600 কোটি থেকে 300 বাদ দিতে হবে। এই যে 600 মাইনাস 300, কাঁচামালের ভ্যালু ছিল 300 মানে আখ, আর আমি এখন বিক্রি করতে পারবো চিনি 600 কোটি, তাহলে 600 কোটি হচ্ছে আমার বিক্রয় মূল্য। ক্লিয়ার? এরপরে বলতেছে এই কাজের জন্য 100 কোটি টাকার শ্রম, 25 কোটি টাকার বিদ্যুৎ, যন্ত্রপাতি আনুষঙ্গিক খরচ বাবদ হচ্ছে 25 কোটি টাকা। তাহলে এই যে 100, 25 আর হচ্ছে এই 25, এই তিনটাকে যোগ করে ভাগ করতে হবে, কারণ এখানে কাঁচামালের ব্যয়টা নেওয়া যাবে না। কাঁচামালের ব্যয় কত ছিল? 300 কোটি টাকা। এই 300 কোটি কিন্তু তুমি এখানে যোগ করতে পারবে না, এখানে কি আনতে হবে? কাঁচামালের ব্যয় তো বাদ বাকি সব। তাহলে এখানে 100 আর 25 আর 25, তাহলে হচ্ছে 150 কোটি টাকা। তাহলে উপরে থাকলো কত? উপরে থাকবে 300 কোটি, নিচে থাকবে 150 কোটি। 300 টা 150 কোটি ভাগ করলে কত টাকা? 2 টাকা করে। শেষ, সিম্পল। বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? ক্লাস আমরা 3:37 শুরু করছি, 3:37। বুঝাইতে পারছি আমরা? সবাইকে ক্লিয়ার? তাহলে আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আর 2 কোটি টাকা যাই হোক না কেন সমস্যা নেই, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। আপনি এতটুকু যদি বুঝে থাকেন, এই যে 5টা 6টা সূত্র আমি পড়াইলাম, এর বাইরে আপনার আর কোনো কিছু নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। মানে এমসিকিউতে যে প্রশ্নগুলো আসে এগুলো একেবারে ছোট জিনিস, একেবারে ছোট জিনিস। আপনি জাস্ট বেসিকটা যদি বুঝে যান তাহলে ঘটনা আপনার জন্য ইজি। আপনি এখন যে কোনো ভাবে অঙ্ক আসুক আপনি কিন্তু করতে পারবেন। কথা কি বুঝাইতে পারছি? যে কোনো ভাবে অঙ্ক আসলে আপনি কিন্তু করে ফেলতে পারবেন। তাহলে এবার চলেন হচ্ছে আমরা যে কাজটা করব, এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী আকর্ষণ। কি পরবর্তী আকর্ষণ কি ছিল? এবার আমরা আলোচনা করবো যে চতুর্থ অধ্যায় জিডিপি, জিএনপি, এনএনপি, এনআই, সিআই, পিআই যা আছে বংশন এগুলা। ঠিক আছে? যারা এখনো শেয়ার করেন না ল্যাপে একটু শেয়ার করে দেন। আপনাদের বাকি গ্রুপ সাবজেক্ট গুলোর জন্য ইনশাল্লাহ আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে যাতে আপনারা ভালো করতে পারেন। কিন্তু আপনাদের রেসপন্স খারাপ থাকলে আমার রেসপন্স হঠাৎ করে খারাপ হয়ে যাবে, দেখবেন যে ক্লাস কম হচ্ছে। অনেক পরিশ্রম করতে হয় আপনাদের জন্য, কারণ হচ্ছে চাকরির পাশাপাশি এটাই একবারে আমি করি না। এটা করলে হয়তো অনেক সময় দিতে পারতাম বা সাজেশন গুলো আরো আগেই পাইতেন। তো চাকরি বাকরি করে এগুলা করতে হয়তো আসলে সময় করে ওঠা যায় না। ডান। এবার আসেন হচ্ছে আমরা যে ঘটনা ঘটাইতে যাব সেটা হচ্ছে কি সামষ্টিক পর্যায়ে উৎপাদন। আমরা কি নিয়ে আলোচনা করবো বলেন তো? কি করতেছি? সামষ্টিক পর্যায়ে উৎপাদন। এখানে এখানে সূত্রর থেকেও বেশি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালো করে বলতেছি। এই সামষ্টিক পর্যায়ে উৎপাদনের অঙ্কগুলো যখন আপনি করতে আসবেন, এখানে আপনার অঙ্ক অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে সূত্রের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, সূত্রের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মানে কনসেপ্টটা বোঝা। অনেক সময় সূত্র দিয়ে কাজ আসবে না, অনেক সময় সূত্র কাজে আসবে না। কি কাজে আসবে? সূত্র কাজে লাগবে না, দেখবেন যে ওই কনসেপ্ট যেটা শিখছেন সেটাতে মানে কাজে লেগে যাবে। কথা বুঝাতে পারছি?
ওকে, চলেন তাহলে ঘটনা বোঝার চেষ্টা করেন, থিওরি গুলা বোঝার চেষ্টা করেন। প্রথমে আসেন আমরা আলোচনা করবো হচ্ছে জিডিপি নিয়ে। কি নিয়ে? জিডিপি। জিডিপির পূর্ণরূপ কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তাহলে এটা দিয়ে কি বোঝাইতেছে? ঘটনা কি বোঝার চেষ্টা করেন। বাংলা কি হচ্ছে? মোট দেশজ উৎপাদন। আমি বারবারে বলতেছি, সূত্র পরে পড়বো, আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন, থিওরি আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। এই জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতেছে একটি নির্দিষ্ট সময়ে, ধরেন এটা একটা দেশ, একটা নির্দিষ্ট সময় একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে, একটা দেশের ভৌগোলিক সীমানা, ধরেন এটা হচ্ছে একটা দেশের ভৌগোলিক সীমানা। আর একটা নির্দিষ্ট সময় বলতে বেসিক্যালি 1 বছরকে বোঝায়। এই 1 বছরের মধ্যে একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থানরত, অর্থাৎ এখানে অবস্থান করতেছে এমন দেশি প্লাস বিদেশি, বোঝার চেষ্টা করতে হবে, দেশি প্লাস বিদেশি মানে অবস্থানরত হইতে হবে, এখানে অবস্থান করতেছে এটা বুঝাইতে হচ্ছে, কিন্তু অবস্থানরত মানে এই দেশের ভিতরে অবস্থান করতেছে। এটা আমার দেশের নাগরিক হইতে পারে, অন্য দেশের কোন নাগরিক আমার দেশে ওই সময়ে অবস্থান করতে পারে। তাদের মাধ্যমে উৎপাদিত দ্রব্য এবং দ্রব্য সামগ্রী বা সেবার বাজার মূল্যের সমষ্টিকে বলা হচ্ছে জিডিপি। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে ওই সময়ে ওই দেশের ভিতরে যারা অবস্থান করবে শুধু তাদেরটাই অন্তর্ভুক্ত হবে। এখন দেখেন, আমার দেশের কিছু নাগরিক আছে না, বাইরের কোন দেশে অবস্থান করতেছে, আছে কিনা? আমার দেশের অনেক নাগরিক আছে বাইরের দেশে অবস্থান করতেছে। ওই যে বাহিরের দেশে আছে, বিদেশে যে আমার দেশের নাগরিকরা আছে, তাদের ইনকামটা কিন্তু জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। পয়েন্টটাকে আমি ক্লিয়ার করতে পারলাম? জিডিপি মানে হচ্ছে ডোমেস্টিক, ওই নির্ধারিত সময়ের মধ্যে তোমার দেশে যারা অবস্থান করতেছে শুধু তাদের ইনকামটাই এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কথা কি ক্লিয়ার? এইটুকু বুঝতে। এখন সাউন্ড আসছে কিনা দেখো, সাউন্ড কি এখন আসছে?
একটু সময় লাগবে, মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছে। আমরা আপাতত এভাবে একটু কন্টিনিউ করি, তোমাদের সাউন্ডটা হয়তো একটু শুনতে অসুবিধা হবে, বাট আমরা 2-4-5 মিনিটের মধ্যে আবার বয়াটা ইনক্লুড করে ফেলবো, তাহলে ঝামেলা শেষ হয়ে যাবে। জিডিপি কনসেপ্টটা কি ক্লিয়ার? জিডিপি কনসেপ্টটা বোঝানোর পরে আমি একটা সূত্র লিখছি যে জিডিপি ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি। সি এর মানে হচ্ছে কনজাম্পশন, সি এর মানে কি কনজাম্পশন, অর্থাৎ ভোগ ব্যয়, কনজাম্পশন কস্ট মানে ভোগ ব্যয়। আর এই ভোগ ব্যয়টা হচ্ছে বেসরকারি পর্যায়ে, আমরা ব্যক্তিগত পর্যায়ে যে ভোগটা করি সেটা বোঝাচ্ছে। তারপরে আইটা হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে বিনিয়োগ, তাহলে এটা কোন ধরনের বিনিয়োগ? বেসরকারি বিনিয়োগ, ব্যক্তিগত পর্যায়ে যে বিনিয়োগ সেটা। আর যেটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলবো আমরা, সেটা হচ্ছে সরকারি পর্যায়ের বিনিয়োগ বা ভোগ। তাহলে আলটিমেটলি যদি আমরা তিনটা জিনিসকে যোগ করে দেই, কয়টা জিনিসকে? এই তিনটা জিনিসকে যোগ করে দেই, যে সরকারি ব্যয়, তারপরে হচ্ছে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, তাহলে আমরা যা পেয়ে যাচ্ছি সেটার নামই হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের সংজ্ঞাটা কি ছিল? একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে, একটি নির্দিষ্ট সময়ে একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থানরত দেশি এবং বিদেশি নাগরিক দ্বারা উৎপাদিত দ্রব্য বা সেবার বাজার মূল্যের সমষ্টিকেই জিডিপি বলে। বাজার মূল্যের সমষ্টিকে কি বলে? জিডিপি বলে। আমি কিন্তু আরেকবার বলে দিচ্ছি, তোমরা বলার আগে আমি কিন্তু আরেকবার বিস্তারিত আলোচনা করে দিলাম। এবার কি ক্লিয়ার কিনা বলো? সাউন্ডটা একটু ঠিক হয়ে যাবে, আমাকে আর 4-5টা মিনিট দাও, তারপরে সাউন্ডটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। কথা কি ক্লিয়ার? জিডিপির কনসেপ্ট কি ক্লিয়ার? জিডিপির কনসেপ্টটা কি আমরা বুঝাইতে পারলাম? জিডিপির কনসেপ্ট ক্লিয়ার কিনা? একটু দ্রুত করি আমরা, দ্রুত। ওকে, তাহলে এই জিডিপি যদি তুমি বুঝো, তাহলে তোমাকে এবার কি বের করতে হবে? এনডিপি। জিডিপি পারলে এবার আমরা কি বের করব? এনডিপি। এনডিপি পূর্ণরূপ কি? নেট ডোমেস্টিক প্রোডাক্ট। বাংলা হচ্ছে কি? নেট দেশজ উৎপাদন। বাংলা কি হচ্ছে? নেট দেশজ উৎপাদন। এইটা বের করার সূত্র হচ্ছে কি দেখো, জিডিপি মাইনাস সিসিএ অথবা ডিসি। ভালো করে খেয়াল করো, আগে লিখে ভালো করে, আমি আবার বলবো, সমস্যা নেই। সিসিএ অথবা ডিসি। এখন সিসি এর পূর্ণরূপ কি? সিসি এর পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ভালো করে খেয়াল করো, এনডিপি বের করার সূত্র কি? এনডিপি বের করার সূত্র হচ্ছে জিডিপি থেকে বাদ দিতে হবে সিসিএ অথবা ডিসি। এবং সিসি এর পূর্ণরূপ কি? সিসি এর পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, অর্থাৎ মূলধন জনিত ক্ষয়ক্ষতি। কি? মূলধন জনিত ক্ষয়ক্ষতি, মূলধন জনিত ক্ষয়ক্ষতি, ঠিক আছে? আর ডিসি দিয়ে বোঝাচ্ছে ডেপ্রিসিয়েশন। ডিসি মানে কি? ডেপ্রিসিয়েশন অর্থাৎ অপচয়। ডিসি মানে কি? ডেপ্রিসিয়েশন অথবা কি? অপচয়। তাহলে খেয়াল করে দেখো, খুব ইজি জিনিস। আমরা যদি জিডিপি থেকে আমরা কি বাদ দেই? আমরা যদি সিসি অথবা ডিসি বাদ দেই, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে কি? আমরা পেয়ে গেলাম আলটিমেটলি আমরা হচ্ছে এনডিপি, নেট দেশজ উৎপাদন। কথা কি ক্লিয়ার? আমরা কি পেয়ে গেলাম? নেট দেশজ উৎপাদন পেয়ে গেলাম। এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? তাহলে জিডিপি আর এনডিপি কি ক্লিয়ার? দ্রুত দ্রুত সবাই একটু দ্রুত করি আমরা। জিডিপি আর এনডিপি ক্লিয়ার কিনা? জিডিপি আর এনডিপি ক্লিয়ার কিনা? সিসিএ মানে কি? ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। এটার পূর্ণরূপটা কিন্তু এমসিকিউ পরীক্ষা আসবে। সিসি এর পূর্ণরূপ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। ডিসি মানে ডেপ্রিসিয়েশন অপচয় ব্যয়, ডেপ্রিসিয়েশন কস্ট বলতে পারো তুমি। আর এনডিপি মানে নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এই পূর্ণরূপগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এই পূর্ণরূপগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এবার আমরা চলে আসবো হচ্ছে জিএনপি। কিসে চলে আসবো? জিএনপি তে চলে আসবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করি। মাথার উপর দিয়ে যাওয়ার তো কিছু নাই। তুমি যদি জিডিপি বুঝে থাকো, তাহলে এনডিপি না, তো মাথার উপর দিয়ে যাওয়ার কি আছে? জিডিপি থেকে সিসিএ বা
ডিসি বাদ দিলে এনডিপি পাওয়া যায়। এটা মানে এটা এমন কঠিন কি হইলো, জাস্ট মোট দেশের উৎপাদন থেকে মূলধনী ব্যয় বা অবচয় বাদ দিব, এটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, এটা সরাসরি দেওয়া থাকবে, এমন না যে এটা আমার যোগ বিয়োগ করে বের করতে হবে, এটা দেওয়া থাকবে, এটা জাস্ট বিয়োগ করে দিব, শেষ। তাহলে এটা এত ভয় পাওয়ার কি হলো? তাহলে এবার জিএনপি খেয়াল করো, জিএনপি মানে হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে বাংলা কি হচ্ছে? নিট দেশজ উৎপাদন। বাংলা কি হচ্ছে? বাংলা হচ্ছে নিট দেশজ উৎপাদন। তাহলে এবার খেয়াল করো, এবার জিডিপির সাথে জিএনপি পার্থক্য কোথায় আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরো এটা একটা দেশের ভৌগোলিক সীমানা, ঠিক আছে? এটা একটা দেশের ভৌগোলিক সীমানা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে, আবার বোঝার চেষ্টা করো, একটি নির্দিষ্ট সময় বলতে সাধারণত 1 বছর বোঝায়। একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের নাগরিক দ্বারা, একটি দেশের নাগরিক দ্বারা দেশের ভিতরে এবং দেশের বাইরে, তার মানে বোঝা যাচ্ছে যে তোমার দেশের যারা নাগরিক, ঠিক আছে, নাগরিক, তারা তোমার দেশের ভিতরে থাকতে পারে, আবার অন্য কোনো দেশেও তোমার দেশের নাগরিকরা থাকতে পারে। কথা কি বুঝতে পারতেছি? এখানে বলা আছে ন্যাশনাল, সরি এটা তো দেশ হবে না, এটা হবে জাতীয়। এটা কি হবে? জাতীয়। তার মানে তোমার জাতির মানুষ, তোমার জাতের মানুষ, তোমার দেশের নাগরিক, তারা তোমার দেশের ভিতরে থাকুক কিংবা তোমার দেশের বাইরে থাকুক, তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তাদের ইনকামটা জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত হবে। কথা কি বুঝাইতে পারতেছি? তাহলে মূল কথা হচ্ছে আমার দেশের নাগরিক হইতে হবে, সে দেশে অবস্থান করুক কিংবা বিদেশে অবস্থান করুক, সে আমার দেশের সলিড নাগরিক হইতে হবে। অন্য কোনো দেশের নাগরিকের ইনকাম এই জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ তো ওই নির্দিষ্ট সময়ের মধ্যে বিদেশের অনেক মানুষ তো তোমার দেশে অবস্থান করতে পারে, তাদের ইনকামটা কিন্তু জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটা অন্তর্ভুক্ত হইতো কোথায়? জিডিপির মধ্যে। আমি কি পয়েন্টটা ক্লিয়ার করতে পারলাম? জিডিপি আর জিএনপির মধ্যে বেসিক পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করো। বেসিক পার্থক্য কি? জিডিপি তে বলছি এটা নির্দিষ্ট সময়ে ওই একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যারাই অবস্থান করবে তারা তোমার দেশের নাগরিক হইতে পারে, তারা বিদেশের কেউ হইতে পারে, ঠিক আছে, কিন্তু তারা তো তোমার দেশের ভিতরে অবস্থান করতেছে। দেশজ, দেশ, ডোমেস্টিক, ওই এরিয়ার মধ্যে যারা থাকবে সবার টাকা এখানে অন্তর্ভুক্ত হবে। কিন্তু জিএনপি বলতে বোঝাচ্ছি ভাই ন্যাশনাল, জাতি, আমার দেশের নাগরিক, তারা আমার দেশের ভিতরে থাকুক কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক, তাদের ইনকামটা জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত হবে। বিদেশের কোনো নাগরিক যারা আমার দেশে অবস্থান করতেছে, তাদের ইনকাম কিন্তু আমি এই জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না, কারণ তারা আমার জাতের না, মানে তারা আমার ন্যাশনালের না। সুতরাং তাদের আমার ন্যাশনাল না, যেহেতু তারা, তাদের ইনকামটা আমি জিএনপির মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না। কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে কনসেপ্ট। কথা কি বোঝা গেছে? এটা আগে বুঝতে হবে, এই থিওরি আগে বুঝতে হবে। থিওরি বুঝলে আমি দেখবো যে অনেক সময় আমি যে বললাম সূত্র লাগবে না, দেখবো যে থিওরি দিয়ে অঙ্ক করা লাগতেছে। বুঝা গেছে? ওকে, তো এটা বের করার বেসিক সূত্রটা হচ্ছে কি? c প্লাস i প্লাস এর g প্লাস এর x মাইনাস এর m। সূত্রটা কি? c প্লাস i প্লাস এর g x মাইনাস m। অলরেডি c দিয়ে কি বোঝায়, i দিয়ে কি বোঝায়, g দিয়ে কি বোঝায় এটা আমরা জানি। এখন x আর m আমার কাছে নতুন। এই x কে হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ রপ্তানি, এক্সপোর্ট, রপ্তানি, ঠিক আছে, আর m কে হচ্ছে ইম্পোর্ট, অর্থাৎ কি? আমদানি। কি হচ্ছে এটা দিয়ে? আমদানি। অর্থাৎ রপ্তানি থেকে আমদানি বাদ দিয়ে সেটা কি করতে হবে? যোগ করে দিতে হবে। এখন কি করব? তাহলে এই সূত্রটাকে আরেকটু চেঞ্জ করে লেখা যায় না? দেখো তো, আমি কি করতে পারি? এতটুকু অংশের পরিবর্তে আমি কি লিখতে পারি? জিডিপি লিখতে পারি না? এতটুকু পরিবর্তে আমি কি লিখতে পারি? জিডিপি। এই জিডিপির সাথে আমি যোগ করব কি? x মাইনাস এর m। একটা সিম্পল ক্যালকুলেশন বোঝার চেষ্টা করো। এখানে আমি কি করতেছি? জিডিপির সাথে x মানে আমার দেশের নাগরিক যারা বাইরে ছিল তাদের ইনকামটা যোগ করতেছি, আর বিদেশি নাগরিক যারা আমার দেশের ভিতরে ছিল তাদেরকে আমি বাদ দিয়ে দিতেছি। এই হচ্ছে ইনপুট। কথা কি বুঝাইতে পারছি? ক্লিয়ার? তাহলে এটাকে আরো শর্ট করা যায় যে জিডিপি প্লাস এর xn, জিডিপি প্লাস এর কি xn, অর্থাৎ এই x থেকে যখন m বাদ দিবা, এই x থেকে যখন m বাদ দিবা, এটার বাংলা হয় নিট রপ্তানি। কি নাম?
নিট রপ্তানি, এর বাংলা কি হয়? নিট রপ্তানি। আর নিট রপ্তানিকে কি দ্বারা প্রকাশ করা হয়? এক্স এন দ্বারা প্রকাশ করা হয়। নিট রপ্তানিকে কি দ্বারা প্রকাশ করা হয়? নিট রপ্তানিকে এক্স এন দ্বারা প্রকাশ করা হয়। নিট রপ্তানিকে এক্স এন দ্বারা প্রকাশ করা হয়। কথা কি ক্লিয়ার? সূত্র কি বোঝা গেছে? সূত্র বোঝা গেছে কিনা? যেভাবেই থাকুক, অনেক সময় পরীক্ষার প্রশ্নে দেখা যাবে যে এগুলা দেয় না, জিডিপি দিয়ে দিছে, তাহলে জিডিপির সাথে এতটুকু অংশ যোগ বিয়োগ করলে তো আমি অঙ্ক করতে পারতেছি, টেনশনের কোনো কারণ নাই। কথা কি বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেছে? এই জায়গা থেকে প্রশ্ন আসবে ফরজ, এটা একবারে ফরজ কথাবার্তা, মানে আসবে সোজা কথা। তাহলে জিএনপির কনসেপ্ট এবং সূত্র যদি তুমি বুঝে যাও, এটা তো ব্যয়ের দিক থেকে বের করা, আয়ের দিক থেকেও কিন্তু জিএনপি ক্যালকুলেশন করা যায়। এটা আমরা অঙ্কের মধ্যে গিয়ে দেখাবো আর কি, এটা সমস্যা না। তাহলে এখানে এনএনপি বের করবা কিভাবে? এনএনপি মানে কি? নিট ন্যাশনাল প্রোডাক্ট। তো নিট ন্যাশনাল প্রোডাক্ট বের করার সূত্র কি? জিএনপি মাইনাসের সিসিএ অথবা ডিসি। শেষ, সোজা কথা, সোজা কথা, এটা সহজ জিনিস, ঠিক আছে? সাউন্ড এখন সমস্যা সমাধান হয়ে যাওয়ার কথা, এখন সাউন্ড ঠিক আছে, ঠিক আছে? তাহলে এনএনপি বের করার সূত্র কি? এনএনপি বের করার সূত্র জিএনপি মাইনাস সিসিএ অথবা ডিসি। সিসিএ অথবা কি ডিসি, মানে সোজা কথা, তুমি যখন নিতে চলে যাবা তখন গ্রোস থেকে তুমি সিসিএ অথবা ডিসি বাদ দিবা, মূলধনী ব্যয় বা অবচয় ব্যয় বাদ দিলেই তোমার ঘটনা ঘটে যাবে। কথা বুঝাইতে পারছি? মূলধন ব্যয় বাদ দিলেই ঘটনা ঘটে যাবে। ক্লিয়ার? আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে মাথা পিছু আয় বের করা। কি করা? মাথা পিছু আয়। এটাকে বলা হয় পিসিআই। কি বলা হয়? পিসিআই। পিসি এর পূর্ণরূপ কি? পার ক্যাপিটাল ইনকাম। পিসি এর বাংলা কি? পার ক্যাপিটাল ইনকাম, মাথা পিছু আয়, ঠিক আছে? পার ক্যাপিটাল ইনকাম, মাথা পিছু আয়। এটা বের করার সূত্র হচ্ছে এনআই ডিভাইডেড বাই পি, অর্থাৎ জাতীয় আয় ডিভাইডেড বাই পি, মানে কি? পপুলেশন, অর্থাৎ জনসংখ্যা, ঠিক আছে? মাথা পিছু আয় বের করার সূত্র কি হবে? জাতীয় আয়কে জনসংখ্যা দ্বারা জাস্ট কি করে দিবা? জাতীয় আয়কে জনসংখ্যা দ্বারা ভাগ করে দিলে হবে। জাতীয় আয়কে জনসংখ্যা দ্বারা ভাগ করে দিলে হবে। জাতীয় আয়কে জনসংখ্যা দ্বারা ভাগ করে দিলে হবে। জাতীয় আয়কে যদি আমরা জনসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব মাথা পিছু আয়। এখন এই এনআই, এনআই এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, জাতীয় আয় মানে কি? এনআই। এইটা বের করার একটা সূত্র আছে বেসিক্যালি, জাতীয় আয়। অনেক সময় আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলতে ভুলে গেছি, এই যে এখানে একটা জিনিস খেয়াল করো, অনেক সময় একটা প্রশ্ন আসতে পারে যে জিডিপি আর জিএনপি কখন সমান হয়? জিডিপি আর জিএনপি কখন সমান হয়? কেউ বলতে পারবা কখন সমান হয়? দেখো তো, যে এইখানে যদি এক্স অর্থাৎ রপ্তানি যদি হয় 10 টাকা, আমদানিও যদি হয় 10 টাকা, তাহলে অ্যান্সার কত হবে? 0 হবে না? তো 0 যদি তুমি যোগ করো তাহলে কি কোনো পরিবর্তন হবে? হবে না। আলটিমেটলি জিডিপি আর জিএনপি কি হবে? সমান হবে। অর্থাৎ আমদানি আর রপ্তানি যদি সমান হয়, এটা সবসময় খেয়াল রাখবা, আমদানি রপ্তানি যদি সমান হয় তাহলে জিডিপি আর জিএনপি সমান হবে। আমদানি রপ্তানি যদি সমান হয় তাহলে কি হবে? জিডিপি জিএনপির পরিমাণ কি হবে? সমান হবে। বা বদ্ধ অর্থনীতিতে, বদ্ধ অর্থনীতি বোঝো, যেখানে আমদানি রপ্তানি নাই, সেই অর্থনীতিতে জিডিপি আর জিএনপি সমান। জিডিপি আর জিএনপি কি হবে? সমান হবে। এই কনসেপ্টটা খেয়াল রাখতে হবে। কথা কি বোঝা গেছে? কখন সমান হবে? যখন জিডিপি মানে আমদানি রপ্তানি থাকবে না, অর্থাৎ নিট রপ্তানি যদি শূন্য হয়, নিট রপ্তানি যদি শূন্য হয় তাহলে জিডিপি আর জিএনপি সমান। শেষ। ওকে, এবার আমরা আরেকটা জিনিস দেখাই তোমাদের, আমরা অঙ্ক কয়েকটা সমাধান করে দিলে তোমার ঝামেলা শেষ। এই যে এনআই, ন্যাশনাল ইনকাম, জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম মানে কি? জাতীয় আয়। এটা মূলত জিএনপি কে বোঝায়। কাকে বোঝায়? জিএনপি কে বোঝায়। জিএনপি থেকে আমাদেরকে বাদ দিতে হবে সিসিএ অথবা ডিসি। সিসিএ অথবা কি? ডিসি। সিসিএ অথবা কি? ডিসি। এটা বাদ দেওয়ার পর আরেকটু কাজ আছে আমাদের। এই আমরা কিন্তু একটা পরীক্ষা নিব তোমাদের, আজকে কিন্তু একটা পরীক্ষা আছে। কখন?
পরীক্ষা কখন? রাত 8টায়। আর তোমরা যদি চাও আরেকটা এমসিকিউ ক্লাস, তাহলে কি আমরা রাত 9টায় এমসিকিউ ক্লাস নিব কিনা? এই চ্যাপ্টারটা যেহেতু পড়াইলাম, এটার উপর একটা এমসিকিউ ক্লাস হলে ভালো হয় না? টিআই মাইনাসের টিপি প্লাসের এসডি, সরি হ্যাঁ, প্লাসের এসডি মাইনাসের এসবি। এই সূত্রটা একটু লিখে ফেলো সবাই, এটা সর্বশেষ সূত্র এই চ্যাপ্টারের, এটা এই চ্যাপ্টারের সর্বশেষ সূত্র। এখানে একটু ভুল হয়ে গেল, মাইনাসের এসডি প্লাসের এসবি। তাহলে এখানে খেয়াল করো, এই অংশটা আবার আমরা এভাবে লিখতে পারি, এতটুকুর পরিবর্তে আমি লিখতে পারি এন এন পি মাইনাস টি আই। এই টি এর মানে হচ্ছে পরোক্ষ কর, টি আই মানে কি? পরোক্ষ কর, ওই যে সরকার ব্যাট ট্যাট পায় না এটা। আর টিপি এটাকে বলা হচ্ছে হস্তান্তর ব্যয়। হস্তান্তর ব্যয় কোনগুলা? যেমন সরকার কি করে বলেন তো, এই যে মানে বয়স্ক ভাতা দেয়, বিভিন্ন ভাতা দেয় না জনগণকে, সেগুলাকে বোঝাচ্ছে। তারপরে এস জি, এই এস জি মানে হচ্ছে সরকারের অর্জিত মুনাফা, সরকারের বিভিন্ন জায়গা থেকে অর্জিত যে মুনাফা সেটা, ঠিক আছে। তারপরে এস যেটা এস বি, এটা হচ্ছে বোতর্কি, ঠিক আছে। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বোতর্কি, সাবসিডি, সাবসিডি, ঠিক আছে। তাহলে এই অংশগুলো সরাসরি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, জাস্ট এগুলা বসাই দিলেই হবে। তবে একটা জিনিস কি খেয়াল করছেন, যদি কোনো প্রশ্নের মধ্যে এগুলার একটাও না থাকে, এগুলার একটাও যদি না থাকে, তাহলে আমরা কি বলতে পারি? এনআই ইকুয়ালস টু জিএনপি বলা যাবে না? যদি এগুলা না থাকে তখন কি এনআই আর জিএনপি কি হয়ে যাবে? ওকে, এমসিকিউ ক্লাস হবে ইনশাআল্লাহ, রাত 9টায় আমরা এমসিকিউ ক্লাস করবো, সমস্যা নেই। আমি পেড কোর্সের ক্লাস অফ করে রাখছি আবার তো তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তাহলে এনআই ইকুয়ালস টু কি হবে বলো তো ভাই? এনআই ইকুয়ালস টু জিএনপি হবে। যদি আর অন্যান্য কোনো কিছুই না থাকে, তাহলে অন্যান্য কোনো ব্যয় যদি না থাকে, অন্যান্য কোনো এন্ট্রি যদি অঙ্কে দেওয়া না থাকে, তখন যা এনআই তাই হচ্ছে জিএনপি। এই যে 5টা 6টা সূত্র আমি আলোচনা করলাম, এগুলো পারলে আর কিছু লাগে না এই চ্যাপ্টারে, ঠিক আছে। এগুলা পারলে এই চ্যাপ্টারে আর তেমন কিছুর প্রয়োজন নাই, ইনশাল্লাহ তুমি সবকিছুই খুব ভালোভাবে শেষ করতে পারবা, ঠিক আছে। আমাদের আর বেশি সময় লাগবে না, আমরা 10-15 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে পারবো। এখন তো বেসিক তোমাকে শেখানো শেষ, এখন শুধু ম্যাথ দেখলেই তুমি পেরে যাবা, ঠিক আছে। কথা কি ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার কিনা? ওকে, আমি অবশ্যই ম্যাথ করাবো। ম্যাথ না করাইলে তুমি বুঝবা কিভাবে? কনসেপ্ট দিয়ে কি শুধু পারবা? ম্যাথ তো অবশ্যই করাইতে হবে। যেমন ধরো, এই যে বলছি কিছু কিছু অঙ্ক আমাকে কি করতে হবে? সূত্র দিয়ে করা যাবে না, কনসেপ্ট দিয়ে করতে হবে। কিছু কিছু অঙ্ক সূত্র দিয়ে করা যাবে না, কনসেপ্ট দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে কনসেপ্টটা কি একটু খেয়াল করি। এই যে বলছে কি বের করতে, এখানে মোট দেশের উৎপাদন বের করতে, তার মানে এটা কি? এটা হচ্ছে জিডিপি বের করতে বলছে। কি বের করতে বলছে? জিডিপি। তো জিডিপি মানে কি? জিডিপি মানে হচ্ছে আমার দেশের ভিতরে ওই সময়ের মধ্যে যারা অবস্থান করবে সবার টাকা আসবে। তো আমার দেশের নাগরিক দেশের বাইরে থাকলে তাদের ইনকামটা কিন্তু সেখানে অন্তর্ভুক্ত হবে না। তাহলে দেখো, খুব সিম্পল জিনিস, 2020-21 অর্থ বছরে একটি দেশের জনগণ 25 কত 25 লক্ষ কোটি, তাই তো, কোটি টাকার এবং বিদেশি জনশক্তি 1 লক্ষ কোটি টাকার পণ্য ও সেবা উৎপাদন করছে। দেশের মোট দেশের উৎপাদন কত? খেয়াল করতে হবে, এইখানে কিন্তু তোমার দেশীয় জনগণ করছে কত? এত। তোমার দেশের মধ্যে দেশীয় জনগণ করছে এত, আর বিদেশি জনশক্তি যারা তোমার দেশে অবস্থান করে তারা করছে কত? 1 লক্ষ কোটি। তাহলে সবাই কিন্তু তোমার ওই দেশের মধ্যে অবস্থান করতেছে, এর মধ্যেই আছে। তাহলে তোমার নিজের দেশের মানুষ করছে 25, আর বাহিরের দেশের মানুষ করছে হচ্ছে 100। তাহলে এই দুইটা যোগ করে দিলে ঘটনা শেষ।
তাহলে দেশীয় জনগণ সৃষ্ট উপাদান এবং দেশে অবস্থানরত বিদেশি জনগণের সৃষ্ট উৎপাদন। পয়েন্টটা কি বুঝাইতে পারছি? তোমার দেশে যারা আছে তাদেরটা, তোমার দেশে যারা, তোমার দেশীয় নাগরিক যারা আছে তাদেরটা, প্লাস তোমার দেশে যারা বিদেশি নাগরিক আছে তাদেরটাও এই দেশীয় দেশজ উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে কি সূত্র কাজ করছে? এই যে সি প্লাস আই প্লাস জি দিয়ে কি আমি এখন অঙ্ক করতে পারছি? পারি নাই। সো আমি বলছি যে অনেক সময় আমার শুধু কনসেপ্টটা দিয়ে অঙ্ক করতে হবে। কি দিয়ে? কনসেপ্টটা দিয়ে অঙ্ক করতে হবে। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি? 1 নম্বর অঙ্ক কি ক্লিয়ার? 1 নম্বর উদাহরণ কি ক্লিয়ার? দ্রুত, একটু দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে। সবাই ক্লিয়ার? বাকি 5টার এমসিকিউ সাজেশন আজকে রাতের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? পয়েন্টটা কি বুঝতে পারছো কিনা? দ্রুত রেসপন্স করতে হবে, দ্রুত। ক্লিয়ার? ডান। সেম একটা আরেকটা প্রশ্ন, কোন একটি অর্থ বছরে একটি দেশের অভ্যন্তরে, একটি দেশের অভ্যন্তরে নিয়োজিত দেশীয় জনগণ উৎপাদন করছে 50,000 বিলিয়ন ডলারের পণ্য এবং বিদেশি জনগণ 25,000 বিলিয়ন মার্কিন ডলার পণ্য সেবা উৎপাদন করছে। তাহলে দেশটির দেশজ উৎপাদন কত? তাহলে সিমিলার জিনিস এখানে এই দুইটা জাস্ট কি করে দাও? প্লাস। তাহলে 50,000 আর 25,000 প্লাস করে দিলে কত হাজার হবে? 75,000। 50,000 25,000 প্লাস করে দিলে হবে কত হাজার? 75,000। এটা আমি দিয়ে দিব, এটা খালিদুজ্জামান স্যারের বই থেকে নেওয়া। ঠিক আছে? এটা আমি দিয়ে দিব, শিটটা নিজের একটু প্র্যাকটিস করলে ঘটনা ঘটে যাবে, টেনশনের কোনো কারণ নাই। এই যে আরেকটা প্রশ্ন আছে এখানে, কি বলছে এবার দেখো, এবার সূত্রের কাজে লাগবে আমার। গত অর্থ বছরে কোন দেশের অভ্যন্তরে বসবাসরত সকল জনগণের ভোগ ব্যয়, ভোগ ব্যয় মানে কি? সি, মার্কিন ডলার। তারপরে মোট বিনিয়োগ ব্যয় হচ্ছে কত? 300 কোটি টাকা। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আয়। সরকারি ক্রয়, সরকারের ব্যয় হচ্ছে 180 ডলার, মানে 180 কোটি ডলার। তাহলে মোট দেশজ উৎপাদন কত? তাহলে এবার আমার সূত্র লাগবে সি প্লাসের আই প্লাসের জি। এবার যেহেতু সূত্র অনুযায়ী সব ডেটা দেওয়া আছে, তাহলে সূত্রের মধ্যে ডেটা বসে দিলে হবে 600 300 180 যোগ করলে হচ্ছে 1080 কোটি মার্কিন ডলার। সিম্পল জিনিস। কথা কি বুঝাইতে পারছি? রাতের ক্লাসে ইনশাল্লাহ, রাতে আমরা আরেকটা ক্লাস নেবো না, 8টায় তোমাদের পরীক্ষা হবে, আমরা এরপরে একটা ক্লাস নেবো, সেই ক্লাসে বাকিগুলো আলোচনা করব। এই যে খেয়াল করো, বলছে একটি অর্থ বছরে একটি দেশের মোট দেশের উৎপাদন আছে কত? মোট দেশের উৎপাদন মানে কি? জিডিপি আছে কত? 5,20,000 কোটি টাকা। ওই সময় মূলধনজনিত অবচয় ব্যয়, এই যে এটা হচ্ছে কি? সিসিএ। মূলধনজনিত অবচয় হতে হলে নিট দেশের উৎপাদন কত? কি বের করতে বলছে? নিট দেশের উৎপাদন। তাহলে নিট দেশের উৎপাদন বের করার সূত্র কি? জিডিপি মাইনাস ডিসি অথবা সিসিএ, তাই তো? মাইনাস ডিসি অথবা সিসিএ। যেহেতু এখানে অবচয় ব্যয় বলছে, তাহলে আমরা ডিসি বা ব্যবহার করলে হয়। ঠিক আছে? সো এখন তাহলে সিম্পল জিনিস না, 5,20,000 থেকে 1,20,000 বাদ দিয়ে দাও, তাহলে কত? 4 লক্ষ কোটি টাকা। কত টাকা? 4 লক্ষ কোটি টাকা। কত টাকা? 4 লক্ষ কোটি টাকা। ক্লিয়ার? 4 লক্ষ কোটি টাকা। দেখো ইজি জিনিস, পারবা ইনশাল্লাহ। দেখো এরপরে কি বলছে? 2020-21 অর্থ বছরে একটি দেশের অভ্যন্তরে নিয়োজিত দেশীয় জনগণ কর্তৃক উৎপাদিত, দেশীয় জনগণ কর্তৃক উৎপাদিত হচ্ছে 6 লক্ষ কোটি ডলার, এবং উক্ত দেশে অবস্থানরত বিদেশি দেশ নাগরিকরা করছে কত? এত মার্কিন ডলার। উক্ত বছরে দেশটির মূলধনজনিত অবচয় হচ্ছে কত? মানে সিসিএ অথবা ডিসি হচ্ছে কত? 2 লক্ষ কোটি ডলার। তাহলে নির্দেশজ উৎপাদন কত? তো নির্দেশজ উৎপাদন বের করতে গেলে আমরা দুই ভাবে করতে পারি। জিডিপি থেকে আমরা আগে জিডিপিটা বের করে নেই, তারপরে আমরা অন্য কিছু করবো, তাই তো? তাহলে আগে জিডিপি করি। তাহলে জিডিপি সূত্র কি? দেশ উৎপাদন করছে কত? 6 লাখ। দেশ উৎপাদন করছে 6 লাখ, আর বিদেশি নাগরিকরা করছে 1 লাখ। তাহলে টোটাল হচ্ছে কত? 7 লক্ষ কোটি। কত? 7 লক্ষ কোটি। এখন আমাকে বের করতে হবে দেশজ, নিট, তার মানে এনডিপি। তাহলে এনডিপি বের করার সূত্র কি? জিডিপি, জিডিপি মাইনাস ডিসি অবচয় ব্যয়, তাই তো? তাহলে জিডিপি পাইলাম 7 লক্ষ কোটি, মাইনাস অবচয় ব্যয় হচ্ছে 2 লক্ষ কোটি। তাহলে অবচয় ব্যয় বাদ দিয়ে দাও 2 লক্ষ কোটি। তাহলে তুমি পেয়ে যাচ্ছ কত কোটি? 5 লক্ষ কোটি টাকা। শেষ। 5 লক্ষ কোটি ডলার। কত? 5 লক্ষ কোটি ডলার। হ্যাঁ, এমসিকিউ এক্সাম প্রথম 5টা অধ্যায়ের উপর রাত 8টায় এমসিকিউ এক্সাম। প্রথম 5টা অধ্যায়ের উপর রাত 8টায় এমসিকিউ এক্সাম। প্রথম 5টা অধ্যায়ের উপর রাত 8টায় এমসিকিউ এক্সাম। রাত 9টায় আবার এমসিকিউ ক্লাস। কি? রাত 9টায় আবার কি ক্লাস? রাত 9টায় আবার এমসিকিউ ক্লাস। সিম্পল জিনিস। দেখছো? পারতেছো? পারবা ইনশাআল্লাহ, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে? এটা একটু বড় অঙ্ক, এটা আমরা করে ফেলি। ওকে?
এখানে কি বের করতে বলছে দেখো, এখানে বলছে মোট জাতীয় উৎপাদন বের করো। মোট জাতীয় উৎপাদন মানে কি, জিএনপি বের করতে বলছে। কি বের করতে বলছে, জিএনপি। তাহলে জিএনপি বের করার সূত্র কি, জিএনপি বের করার সূত্র হচ্ছে এটা কি, সি প্লাস আর আই প্লাস এর জি প্লাস এক্স মাইনাস এর এম। তাহলে দেখো ব্যক্তিগত ভোগ ব্যয় অর্থাৎ কি সি দেওয়া আছে হচ্ছে 5,000 কোটি টাকা, অভ্যন্তরীণ বিনিয়োগ ব্যয় আই দেওয়া আছে হচ্ছে 2,000 কোটি টাকা, সরকারি ব্যয় দেওয়া আছে জি দেওয়া আছে 3,000 কোটি টাকা, আমদানি মানে এম দেওয়া আছে 1,500 কোটি টাকা, রপ্তানি এক্স দেওয়া আছে 1,200 কোটি টাকা। সিম্পল হয়ে গেল। তাহলে এই সবগুলো বসাই দিলে তো ঘটনা শেষ। তাহলে সি এর জায়গায় কত বসবে, 5,000, আই এর জায়গায় কত বসবে 2,000, জি এর জায়গায় কত বসবে 3,000, তারপরে এখানে এক্স মাইনাস আর এম। তাহলে এক্স কত 1,200 আর এটা কত 1,500। তাহলে 1,200 থেকে 1,500 গেলে তো মাইনাসের রেজাল্ট আসবে, মাইনাসটা এসে এখানে কি হবে, যোগ বিয়োগ হবে, হইলে আলটিমেটলি রেজাল্ট পাওয়া যাবে 9,700। তাহলে দেখো জিএনপি বের করার যে সূত্র পড়ছিলাম সেই সূত্র অনুযায়ী একবারে খাপে খাপ ময়নার বাপ, সূত্র যা আছে তা দিয়ে হবো হু হয়ে গেছে। কিন্তু কথা কি বোঝা গেছে, সূত্র দিয়ে কিন্তু সোজা হয়ে গেছে। সো বেসিকটা যদি কেউ বুঝে থাকে তার জন্য এই চ্যাপ্টারের অঙ্কগুলা কোনোভাবে কঠিন হইতে পারে না, কোনোভাবে কঠিন হইতে পারে না। ওকে, সো এখানে একটা জিনিস তোমাদেরকে বলছিলাম যে জিএনপি বের করা যায় দুই ভাবে, একটা হচ্ছে ব্যয়ের দিক থেকে আর হচ্ছে আয়ের দিক থেকে, তাই না? এই যে সূত্রটা আমরা শিখছি এতক্ষণে, ব্যয়ের দিক থেকে আমরা যে সূত্রটা সি প্লাস আই প্লাস জি আর নিট রপ্তানি দিয়ে কোনো ব্যয়ের দিক থেকে, আয়ের দিক থেকে জিএনপি বের করার সূত্র হচ্ছে এটা, আর প্লাস ডাব্লিউ প্লাস আই প্লাস পি। এই ডাব্লিউ তে কি, এই ডাব্লিউ তে হচ্ছে রেন্ট বা রেভিনিউ, অর্থাৎ খাজনা, মানে সরকার এই যে তোমার ভূমি টুমি এগুলার বিপরীতে যেটা নেয়। তারপরে ওয়াজ মানে হচ্ছে কি মজুরি, ওয়াজ মানে কি মজুরি, ওই যে তুমি শ্রম দিচ্ছ তার বিপরীতে যা পাচ্ছ। তারপরে ইন্টারেস্ট, এই যে মূলধন, ধরো আমার টাকাটা আমি তোমাকে ঋণ দিলাম আলটিমেটলি, তাহলে মূলধনের, আমি যে তোমাকে ঋণ দিলাম সেটা তোমার জন্য ঋণ কিন্তু আমার জন্য মূলধন। তাহলে মূলধনের বিপরীতে কি পাওয়া যায়, এটা কিন্তু গতকালকে এমসিকিউ ক্লাসে পড়াইছি। মূলধনের বিপরীতে কি পাওয়া যায়, সূত্র, অবশ্যই সূত্র লিখবেন, পরীক্ষা অবশ্যই সূত্র লিখবেন। তাহলে মূলধনের বিপরীতে কি পাওয়া যায়, ইন্টারেস্ট। আর প্রফিট কারা পায়, যারা বেসিক্যালি উদ্যোক্তা, সংগঠক, কোম্পানির মালিক, তারা প্রফিট পায়। তাহলে খাজনা, মজুরি, সুদ, মুনাফা, খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এই চারটা যোগ করে আমরা আয়ের দিক থেকে কি বের করতে পারি, আয় পদ্ধতিতে আমরা মোট জাতীয় উৎপাদন বের করতে পারি। কি বের করতে পারি, আয়ের দিক থেকে মোট জাতীয় উৎপাদন বের করতে পারি। কথা কি ক্লিয়ার? আয়ের দিক থেকে মোট জাতীয় উৎপাদন বের করার সূত্র হচ্ছে খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এই তিনটা যোগ করা। সিম্পল জিনিস, ঠিক আছে? তাহলে এই যে একটা অঙ্ক এখানে আছে, এই যে একটু খেয়াল করো, এই যে দেখো এখান থেকে বলছে আয় পদ্ধতিতে, কোন পদ্ধতিতে, আয় পদ্ধতিতে মোট জাতীয় আয় বের করো। তাহলে এখানে দেখো খাজনার পরিমাণ দেওয়া আছে, খাজনা মানে কি আর দেওয়া আছে, ঠিক আছে? আর রপ্তানি আমার লাগবে না, কারণ আয় পদ্ধতিতে করতে গেলে তো রপ্তানি দরকার নাই। কথা কেউ লাগবে, রপ্তানি লাগবে, রপ্তানি কিন্তু আমার লাগবে না। আচ্ছা, নিচে এখানে সব লেখা আছে, আমার একটু দ্রুত শেষ করতে হবে, এখান থেকে দেখলেই হয়ে যাবে। এই যে খাজনা নিয়ে আসছি আমি, এই যে খাজনা আছে 40 কোটি টাকা, ঠিক আছে? তারপরে আমার আনতে হবে কি, আমার আনতে হবে হচ্ছে কি বলে তোমার সকল প্রকার আয় চলে আসবে। তাহলে কর্পোরেট আয়কর, কর্পোরেট মুনাফা, লভ্যাংশ, এইগুলো তো আমার আয়, তাই না? এগুলো সব চলে আসবে এখানে, সব কি এখানে চলে আসবে, ঠিক আছে? তারপরে যে সুদ, সুদ চলে আসলো, কি চলে আসলো, সুদ চলে আসলো। তারপরে হচ্ছে কি, ওই যে ইনকাম চলে আসলো, ইনকাম, মানে এই ক্রাইটেরিয়াতে যেটা পড়ে, যেগুলা এই খাজনা, তারপরে হচ্ছে মজুরি, সুদ, মুনাফা, এগুলোর মধ্যে পড়ে, সব এখানে চলে আসবে। এই সব যোগ করে দিলেই মোটামুটি তুমি এখান থেকে আয় পদ্ধতিতে জাতীয় আয়টা বের করতে ফেলবা, ঠিক আছে? কথা বোঝা গেছে? এটা সিম্পল জিনিস, কঠিন কিছুই না, একেবারে সহজ। এখান থেকে আবার কি করতে বলছে, ব্যয় পদ্ধতি প্লাস আয় পদ্ধতি দুইটাই করতে বলছে। তো তুমি যদি একটু ব্যয় পদ্ধতিতে কি কি যাবে সেটা আলাদা করতে পারো, তাহলে বাকি সবগুলো আয় পদ্ধতিতে যাবে। খেয়াল করো, ব্যয় পদ্ধতিতে কি কি যায়, সি প্লাসের আই প্লাসের জি প্লাসের এক্স এন, এইটা যায়। জিএনপি ব্যয় পদ্ধতিতে যেটা বের করি এখানে এগুলো যায়। তাহলে এগুলো যদি আমি বের করতে পারি তাহলে হয়ে গেল। এটা দেখো বুক ব্যয়, এটা হচ্ছে সি। তারপরে দেখো কি আছে, নিট রপ্তানি, এটা হচ্ছে এক্স এন। তারপরে হচ্ছে অভ্যন্তরীণ বিনিয়োগ, এটা হচ্ছে আই। তারপরে দেখো হচ্ছে এই যে সরকারি ব্যয়, এটা হচ্ছে জি। শেষ হয়ে গেল। তাহলে সি, আই, জি আর এক্স এন, এই চারটা যোগ করে দিলে তুমি ব্যয় পদ্ধতিতে পেয়ে গেলা। কোন পদ্ধতি, ব্যয় পদ্ধতি। তাহলে এইগুলা ছাড়া বাদ বাকি যা আছে সব যদি তুমি যোগ করে দাও তাহলে তুমি কোন পদ্ধতিতে পেয়ে যাবা, আয় পদ্ধতিতে কি পেয়ে যাবা, জি এন্ড পি পেয়ে যাবা। কোন পদ্ধতিতে, আয় পদ্ধতিতে। সিম্পল। তাহলে ব্যয় পদ্ধতি পারলেই তুমি ইজিলি কিন্তু আয় পদ্ধতিটা করতে পারবা।
ব্যয় পদ্ধতিটা যদি তুমি পারো তাহলে ইজিলি তুমি আয় পদ্ধতির অঙ্কগুলো করতে পারবা। কথা কি ক্লিয়ার? কথা কি বুঝাইতে পারতেছি? এই যে এখানে একটা অঙ্ক আছে, এটা তো না পারার মতো কিছুই নাই। এই যে কি বলছে, দেশটির জাতীয় আয় নির্ণয় করো, জিএনপি। তাহলে জিএনপি বের করা সিম্পল সূত্র, এখানে সি দেওয়া আছে, এখানে আই দেওয়া আছে, এখানে জি দেওয়া আছে, এখানে রপ্তানি এক্স দেওয়া আছে, এখানে এম দেওয়া আছে। জাস্ট যোগ বিয়োগ করলে তুমি আলটিমেটলি অ্যান্সার পেয়ে যাবা, শেষ। এই যে একটা মাথা পিছু আয়ের একটা অঙ্ক করে দেই। মাথা পিছু আয় নির্ণয় করতে গেলে সূত্র কি লাগবে? মাথা পিছু আয় ইকুয়ালস টু আর্থিক জাতীয় অর্থাৎ এনআই ডিভাইডেড বাই মোট জনসংখ্যা অর্থাৎ টোটাল পপুলেশন টিপি। ঠিক আছে? তাহলে এবার দেখো 2020-21 অর্থ বছরে মোট জাতীয় উৎপাদন ছিল কত? 1 লক্ষ মেট্রিক টন, এবং প্রতি টনের বাজার মূল্য ছিল কত? $30,000। ওই দেশে জনসংখ্যা হচ্ছে 20 কোটি, জনসংখ্যা কত? 20 কোটি। তাহলে এখানে আর্থিক জাতীয় আয়, তাহলে এই 1 লক্ষ মেট্রিক টনকে তার মূল্য দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে আমি পেয়ে যাবো জাতীয় আয়। আর জনসংখ্যা ছিল 20 কোটি, তাহলে 20 কোটি দ্বারা ভাগ করলে মাথায় পিছু আয় কত ডলার? মাথায় পিছু আয় পেয়ে যাবো আমরা 15 মার্কিন ডলার। মাথায় পিছু আয় পেয়ে যাবো কত মার্কিন ডলার? হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ, পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা। তাহলে 15 মার্কিন ডলার, ক্লিয়ার? তাহলে এখানে যদি জাতীয় আয় যদি না দেওয়া থাকতো তাহলে জাতীয় আয় বের করা শিখেছি কিনা? এই জাতীয় আয় তুমি বের করে তারপর জনসংখ্যা দ্বারা ভাগ করে দিবা, তাহলে এই ঘটনা ঘটে যাবে। ঠিক আছে? বের করে জাতীয় আয় ভাগ করে দিবা, তাইলে শেষ। আর এখানে অন্য কয়েকটা ম্যাথ আছে, এগুলো তোমরা একটু দেখবা। এই যে এখানে আবার হচ্ছে এই টাইপের ম্যাথ সৃজনশীল আসতে পারে, এই টাইপের একটা উদাহরণ সৃজনশীল আসতে পারে, এক্স এক্স আর হচ্ছে ওয়াই দেশ। তো দুই দেশের ক্ষেত্রেই সব দেওয়া আছে। এই যে ভোগ ব্যয় সি, বিনিয়োগ ব্যয় আই, সরকারি ব্যয় জি, মোট রপ্তানি এক্স, মোট আমদানি এম, তারপর অবচয় মূলধন জাতীয় ব্যয় সিসিএ। তাহলে এখান থেকে এবার তোমাকে যাই বের করতে বলুক না কেন, এখান থেকে এই অঙ্কটা থেকে তুমি জিডিপি করতে পারবা, এনডিপি করতে পারবা, জিএনপি করতে পারবা, এনএনপি করতে পারবা। 4টা অঙ্কই তুমি এখান থেকে করতে পারবা। তো দুইটা দেশের মধ্যে তোমার হয়তোবা তুলনা করতে বলবে কোন দেশের অবস্থা ভালো, জাস্ট করলে হয়ে যাবে। ঠিক আছে? সিম্পল জিনিস, কঠিন কিছুই না। ঠিক আছে? একেবারে ইজি জিনিস। এই যে এখানে দেখবা, এগুলা দেখলে হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। এই যে এখানে ক আর খ এরকম করে দুইটা দেশ দিয়ে দিতে পারে। এই যে এই জায়গাটা একটু দেখো, এটা আমাদের সর্বশেষ প্রশ্ন, আমরা আজকে এখানেই শেষ করব। বলছে এখানে ক খ তথ্যের ভিত্তিতে জাতীয় আয় নির্ণয় করো। কোন আয়? জাতীয় আয়। এবং জাতীয় আয়ের যে সূত্র পারে, যে তোমার হস্তান্তর পাওনা, তারপর হচ্ছে পরোক্ষ কর, এগুলো দেখো এখানে আছে। এই যে পরোক্ষ কর আছে, যেটাকে আমরা বলছি টিআই, হস্তান্তর পাওনা যেটাকে আমরা বলছি টিপি, সরকারের ভর্তুকি যেটাকে আমরা বলছি কি, যেটাকে আমরা বলছি হচ্ছে এসবি, আছে কিনা? আছে তো নাকি? তারপরে সম্পত্তির অপচয় যেটাকে আমরা বলছি ডিসি, আর মোট জাতীয় উৎপাদন মানে কি? জিএনপি, জিএনপি। তাহলে এনআই বের করার সূত্র সহজ না? তাহলে এনআই বের করার সূত্র কি? এনআই ইকুয়ালস টু জিএনপি মাইনাসের ডিসি মাইনাসের টিআই মাইনাসের টিপি প্লাস মাইনাসের এসজি প্লাসের এসবি। এটাই তো জাতীয় আয় বের করার সূত্র। তাহলে দেখো তো, জিএনপি দেওয়া আছে, এই যে জিএনপি গুলো বসাইলা, ডিসি দেওয়া আছে, ডিসি ভ্যালু বলাইলা, টিআই দেওয়া আছে, টিপি দেওয়া আছে। এখানে শুধু ওই যে এসডিটা নাই, না থাকলে নাই, তার ভ্যালু শূন্য বা সূত্র আমি এটা লিখবই না। তারপরে এসজি দেওয়া আছে, কত? এসবি বসাই দিলাম, শেষ। তাহলে এখানে কি বের হইলো? এনআই বের হইলো। এবং এখান থেকে তোমাকে মাথা পিছু আয় বের করতে বলছে, দেখো। তাহলে এই যে এনআই তুমি বের করলা, এই এনআই কে এবার জনসংখ্যা দ্বারা ভাগ করে দাও। এনআই কে এবার জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথা পিছু আয় বের হয়ে যাবে, সিম্পল জিনিস, শেষ। এই যে আমি আগে কি বের করছি? জাতীয় আয় বের করছি এক্স আর ওয়াই দেশের, বের করে আমি হচ্ছে ওই জনসংখ্যা দ্বারা ভাগ করছি, তাহলে আমি কি পেয়ে গেছি? জাতীয় মানে মাথা পিছু আয় পেয়ে গেছি। কথা ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? সিম্পল। ওই বেসিকটা বুঝে গেলেই তোমার আর এখানে কোনো আটকানোর কোনো সুযোগ নাই। তাহলে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, তোমাদের গ্রুপে পিডিএফটা দিয়ে দিচ্ছি, এবং রাতে আমরা আরো 5টা কি বলে 5টা চ্যাপ্টারের এমসিকিউ আমরা আলোচনা করব, তাই না? সো আজকে রাতে আমরা এই চ্যাপ্টার সহ আরো 2টা চ্যাপ্টার, কমপক্ষে মিনিমাম 2-3টা চ্যাপ্টারের এমসিকিউ আমরা আলোচনা করবো, একবার সংক্ষিপ্ত, জাস্ট ঠিক পরীক্ষার মতো করে রিভিশন দেওয়া। সো এই ক্লাসে থাকলে তোমার এমসিকিউ গুলো কিন্তু একটা রিভিশন দেওয়া হয়ে যাবে, ওকে? এবং 8টায় একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা দিও। তো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা যে এমসিকিউ গুলো পোস্ট করতেছি, প্রত্যেকটা এমসিকিউতে তুমি অবভিয়াসলি অ্যান্সার করার চেষ্টা করবা, ঠিক আছে? একটা রিয়েক্ট দিয়ে রাখবা, কারণ এই এমসিকিউ গুলো থেকে কিন্তু কমন, অ্যাকাউন্টিং এর সময় আমরা 10-15টা এমসিকিউ এরকম কমন পোস্ট করছিলাম, 7-8টা এমসিকিউ ওখান থেকে কমন পড়ছে। সো গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমি পোস্ট করি, আমার এডমিনরা পোস্ট করে, ওগুলো তুমি একটু চেষ্টা করবে অ্যান্সার করার জন্য ইনশাআল্লাহ। পড়াশোনার পাশাপাশি ফেসবুক তো চালাওই, সো ফেসবুকটা একটু কাজে চালাই, এই এডুকেশনাল গ্রুপগুলোতে ঘুরলে লাভই হবে, লস হবে না।
সবাই ভালো থাকো, আমাদের সাথে থাকো। গ্রুপ সাবজেক্টের সবগুলো সাবজেক্টের হেল্প তুমি আমাদের থেকে পাবে, এবং এডমিশন তো আছে সামনে। সবাই ভালো থাকো, অ্যাকাউন্টিং এর সাথে থাকো। আসসালামু আলাইকুম।